এখন আমরা তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখছি, আমাদের গত ক্লাসে আমরা WooCommerce যে সেটিংস ছিল ওই সেটিংগুলো দেখছিলাম, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা যদি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে চাই, আমাদের ওয়েবসাইটের কয়টা অপশন দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাকএন্ড, তাই তো? তো ব্যাকএন্ড হচ্ছে কি, ব্যাকএন্ডে আমরা কিভাবে ঢুকবো কোনো একটা ওয়েবসাইট, কেউ বলতে পারবেন কি? আচ্ছা বলেন তো কিভাবে ঢুকবেন? অ্যাডমিন, হ্যাঁ, প্রথমে আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ওই ওয়েবসাইটের লিঙ্কের সাথে আমরা কি ব্যবহার করব, wp-admin। আমি দেখেন এই যে একটা ওয়েবসাইট, জাস্ট এটা ওয়েবসাইটটা যদি ইউজার মোডে থাকে আমি আপনাদেরকে দেখাই। যদি ইউজার মোডে থাকে তাহলে কেমন, আমরা কিভাবে ঢুকবো, কি দেখাবে, আমি এগুলা বারবার রিক্যাপ করি কেন, যে যাতে আপনাদের বিষয়গুলো মুখস্থ হয়ে যায়, আপনারা যাতে প্রেশার না নিতে হয়, এই কারণে এগুলো বারবার রিক্যাপ করি যাতে আপনাদের সবসময় মনে থাকে, ঠিক আছে? এখন দেখেন আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, এটাকে এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পর আমি জাস্ট এন্টার প্রেস করতেছি। আমরা এন্টার প্রেস করলে ওই ওয়েবসাইটটা দেখব। প্রথমত এই ওয়েবসাইটটা এখন আমি কি অবস্থায় দেখতেছি, ইউজার হিসেবে দেখতেছি। কি অবস্থায় দেখতেছি, ইউজার হিসেবে দেখতেছি, তাই তো? এটা প্রোডাক্ট কই, প্রোডাক্ট দেখাচ্ছে না কেন? আচ্ছা আপনার ওখানে ঢুকলে দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতে চাই তাহলে আমরা প্রথমে কি করব, ফরওয়ার্ডিং স্ল্যাশ দেব। বুঝতেছেন জনি খাতুন, বুঝতেছেন? ফরওয়ার্ডিং স্ল্যাশ দেব, ঠিক আছে? স্ল্যাশ দেওয়ার পর wp-admin, হাইপেন মানে ওই ম্যানেজটা দেবেন, ঠিক আছে? ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসের সাথে প্লাস একটা কি আছে, প্লাস ইকুয়েলের পাশে কোন সাইডে, লেফটে না রাইটে? লেফটে। প্লাস ইকুয়ালের লেফটে দেখবেন একটা কি আছে, মাইনাস আছে, আর একটা হচ্ছে আন্ডার স্কোর, দুটো আছে। নিচেরটা হচ্ছে আন্ডার স্কোর, উপরেরটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? তো আমরা কি দেবো, মাইনাস দেবো, মানে মাইনাসটাকে আমরা হাইপেন হিসেবে নেব, wp-admin, জাস্ট অ্যাডমিন দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করবেন অথবা ওকে প্রেস করবেন, জাস্ট এখানে কি আসবে, এই লগ ইন ডিটেলসটা আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি ব্যাকএন্ড। আমরা যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাই, অথবা ব্যাকএন্ডে ঢুকতে চাই, অথবা আমার বাসায় যদি কিচেনে ঢুকতে চান, রান্নাঘরে। আমার বাসা কি রান্নাঘর, আপনাদের বাসা ব্যাকএন্ড বা অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন এর কারণ হচ্ছে কি, ধরেন আমাদেরকে অনেক সময় এটা করতে হবে, আমাদের হয়তো লগ আউট করে রাখবো, লগ আউট করলে আমরা বারবারে হয়তো অনেক সময় আমাদেরকে ডেভেলপ করতে হয়, ডেভেলপ করার জন্য আমাদেরকে বারবারে কী করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে, অথবা ব্যাকএন্ডে আসতে হবে, অথবা কোথায়, অথবা রান্নাঘর আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঢোকার পর এখানে কি করব, ওই যে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ করি তখন আমরা কি করি, একটা ইউজার নেম ক্রিয়েট করি এবং একটা পাসওয়ার্ড তৈরি করি। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখনই লগ ইন করবো তখনই আমরা কি করতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে যেতে পারবো। এবার দেখেন আমি যদি এই ওয়েবসাইটটাতে ঢুকতে চাই, এই ওয়েবসাইটটা ঠিক একই জিনিস না, দেখেন তো, এই যে লগ ইন টু ওয়ার্ডপ্রেস সাইট, তাই তো? এখন এই লগ ইন টু ওয়ার্ডপ্রেস সাইটে এখানে দেখেন কি কি চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো। ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড উনি কি সেভ করে রাখছে, ও ইউজার নেম হচ্ছে মুন, আর পাসওয়ার্ড তো উনি দিছে, এটা সেভ করে রাখছে, সেভ করে রাখার কারণে আমরা এখানে পেয়ে গেছি। এরপর আমরা জাস্ট লগ ইন দেবো। লগ ইন দিলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড অথবা ওয়ার্ডপ্রেসের রান্নাঘরে ঢুকে যাব। আর ডাইনিং টেবিল চিনি, ডাইনিং টেবিল কোনটা বলেন তো? ফ্রন্ট এন্ড, ডাইনিং টেবিল ফ্রন্ট, এটা বলাতে মনে রাখা সহজ না, কারণ আপনাদের সাথে আপনারা ডাইনিং টেবিল করেন। তো এই জন্য আমি চিন্তা করলাম যে মেয়েদের জন্য ডাইনিং টেবিলটা বেটার। ডাইনিং টেবিল বললে আর রান্নাঘর বললে এরা মনে থাকবে বেশি, কারণ এই ডাইনিং টেবিল এবং রান্নাঘরের প্রতি তাদের মনে কষ্ট বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপর গত ক্লাসে আমরা কি শিখলাম, আমরা হুকমার্সে আসছি। আমি বারবারই বলতেছি যে আমরা কোনো একটা ওয়েবসাইটকে, কোনো একটা সাধারণ ওয়েবসাইট অথবা কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে যদি আমরা ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করি,
বা ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? কমার্স প্লাগইনস আমাদের লাগবে, ঠিক আছে? এখন এই কমার্স প্লাগইনসের উপর ডিপেন্ড করবে আমার একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? তো কমার্স থেকে আমরা কোথায় ছিলাম? আমরা কমার্স প্লাগইনসটা আমরা সেট আপ করছিলাম। সেট আপ করার পর আমরা সেটিংস এখানে একটা সেটিংস আছে, এই যে হোম, অর্ডার, কাস্টমার, রিপোর্টস, সেটিং, স্ট্যাটাস, এক্সটেনশন। তো আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে আমরা কি দেখছিলাম? জেনারেল ট্যাব, প্রোডাক্ট ট্যাব, তারপর শিপিং, পেমেন্ট মেথড, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেল ইন্টিগ্রেশন, তারপর সাইট ভিজিবিলিটি এবং অ্যাডভান্স, তাই তো? এই জিনিসগুলো আমাদের কীরকম মনে থাকবে? আমরা কাজ করতে করতে আমাদের মনে থাকবে। আমরা যখন কাজ করতে করতে আস্তে আস্তে এক্সপার্ট হব, এটার সাথে মিশে যাব, ঠিক আছে না? হ্যাঁ, এটার সাথে যখন আপনি কাজ করতে করতে মিশে যাবেন, তখন দেখবেন আপনার মাথায় অটো আসবে, ঠিক আছে? তো তাহলে আমরা কোথায়? হুকমার্স থেকে সেটিং থেকে আমরা কোথায়? জেনারেল ট্যাব, প্রোডাক্ট ট্যাব, শিপিং মেথড, পেমেন্ট, ইমেল, তারপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, তারপর ইন্টিগ্রেশন অ্যান্ড ভিজিবিলিটি, সাইট ইন্টিগ্রেশন অ্যান্ড ভিজিবিলিটি, ইন্টিগ্রেশন আলাদা, সাইট ভিজিবিলিটি এবং অ্যাডভান্স। তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু সেটআপগুলো টোটাল আমরা শিখে ফেলছি। এটা টোটাল কাজ সেটিং ছিল, এটা হচ্ছে হুকমার্সের সেটিং ছিল, ঠিক আছে? এই সেটিংগুলো আমাদেরকে জানতে হবে। যদি আপনি ভালো কাজ করতে চান, প্রফেশনাল ওয়ার্ক করতে চান, এবং আপনি ওই রকম মানে প্রফেশনাল লেভেলে যদি এক্সপার্ট লেভেলে যদি কাজ করতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে অনেক ভালোভাবে জানতেই হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন, আমরা যখন হুকমার্সটা ইনস্টল করি, আমি জাস্ট হুকমার্সে যাচ্ছি, আমি একটু ব্যাকে আসি। হিমি খাতুন, ইতির কি সমস্যা? আসেনি কেন? আচ্ছা, আমরা যখন হুকমার্সটা ইনস্টল করি, যারা এখন পর্যন্ত হুকমার্সটা ইনস্টল হয়নি তারা হয়তো এই জিনিসটা দেখবেন না। আমরা যখনই হুকমার্সটা ইনস্টল করি, হুকমার্সটা ইনস্টল করার পর আমরা কি পাইছিলাম? প্রোডাক্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, এই তিনটে অপশন আমরা পাইছিলাম। এটা কিভাবে পেয়েছিলাম? হুকমার্স ইনস্টল করার পরে আমরা এই তিনটা অপশন আমাদের অটোমেটিক এখানে সেট আপ হয়ে গেছে, তাই তো? এই তিনটা অপশন আমাদের সেট আপ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন প্রোডাক্ট। প্রথম অবস্থায় আমি কিন্তু রিক্যাপ করতেছি। প্রোডাক্ট, এখন আসেন আমরা যে প্রোডাক্টগুলো পোস্ট করি, আমরা যে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো দেখি, আমি একটু আমাদের এই ওয়েবসাইটের একটু ফ্রন্ট এন্ডে যাই, আপনাদেরকে ফ্রন্ট এন্ডটা দেখাই। একটু ব্যাক এন্ডে আসি। ব্যাক এন্ড থেকে আমরা ফ্রন্ট এন্ডটাকে আলাদা, ভিজিট সাইট থেকে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। ভিজিট সাইটের উপর এখনও অনেকেই পারতেছেন না। এই যে আপনার কি ওয়েবসাইটের নামের উপর আসবেন, ব্যাক এন্ডে থাকা অবস্থা ওয়েবসাইটের নামের উপর আসবেন, আসার পর ভিজিট সাইটে আসবেন। ভিজিট সাইটে আসার পর ভিজিট সাইটে আসবেন। ভিজিট সাইটে আসার পর ভিজিট সাইটের উপর মাউসের কার্সরটা রাখবেন। মাউসের কার্সরটা রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করলে কি হবে? ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে? ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমার ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড, ঠিক আছে? আমি ব্যাক এন্ডে যতগুলো কাজ করব, সব কাজগুলো কোথায় দেখি? ফ্রন্ট এন্ডে দেখি। কোথায় দেখি? ফ্রন্ট এন্ডে দেখি, তাই তো? আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটু দেখি, এই যে ধরুন আমার কতগুলো প্রোডাক্ট আমি পোস্ট করলাম, কতগুলো প্রোডাক্ট আমার আছে, তাহলে আমরা এটা কিভাবে দেখব? আমরা হুকমার্সের নিচে আসব, প্রোডাক্টটা আসলে অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসেন আমাদের কতগুলো প্রোডাক্ট আছে আমরা কিভাবে দেখব, অথবা কতগুলো প্রোডাক্ট আমরা পোস্ট করছি এটা আমরা কিভাবে দেখব? আমরা প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করব, ঠিক আছে? অল প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা যতগুলো প্রোডাক্ট পোস্ট করতেছি, ঠিক আছে, সবগুলো প্রোডাক্টের লিস্ট আমরা কোথায় পাবো? প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্ট আমার একটা উইজার্ট আসবে। এই উইজার্ট থেকে একটু নিচের দিকে আসলে আপনি যতগুলো প্রোডাক্ট এখানে পোস্ট করবেন সবগুলো প্রোডাক্টের এখানে লিস্টগুলো আমরা দেখতে পাবো। এবং পূর্বের কোনো প্রোডাক্ট, মানে ধরেন আগে আপনি প্রোডাক্টটা পোস্ট করছেন, প্রোডাক্ট পোস্ট না করলে তো এখানে দেখবেন না। তো কোনো পোস্টকৃত প্রোডাক্টকে যদি আপনি এডিট করতে চান, তাহলে আপনি কোথায়? এই অল প্রোডাক্টে আসবেন। অল প্রোডাক্ট থেকে এখানে যে প্রোডাক্টটা আপনি এডিট করতে চাচ্ছেন, অথবা যে প্রোডাক্ট পোস্টটা আপনি এডিট করতে চান,
সেই প্রোডাক্ট পোস্টের উপরে মাউসের কার্সর রাখবেন, রাখার পর এখানে দেখবেন এডিট করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। কি করতে পারবেন? এডিট করতে পারবেন, টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, গ্যালারি ইমেজ চেঞ্জ করতে পারবেন, এসকিউ চেঞ্জ করতে পারবেন। তারপরে এসকিউ চেঞ্জ করতে পারবেন, কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ভ্যারিয়েশন, হ্যাঁ, প্রাইস, সেল প্রাইস, রেগুলার প্রাইস, ঠিক আছে? সব কিছুই আপনি চাইলে হ্যাঁ, এই তো বলতেছি। এরপরে আপনি তাইলে এডিটে গিয়ে এডিট করবেন, ঠিক আছে? এখানে এডিটে ক্লিক করলে ধরেন এটা মেকআপ বক্স, ঠিক আছে? মেকআপ বক্সের আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করবেন, এখানে একদম সব কিছু চেঞ্জ করতে। এখানে মেকআপ বক্স, মেকআপ হচ্ছে একসাথে মেকআপ, মেকআপ ধরেন মেকআপ বক্স। এরপরে এখানে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে। আমি একটা জিনিস দেখাই একটু, আপনার দেখেন, এই ডিসক্রিপশনটাকে আমি চাইলে বোল্ড করতে পারবো। দেখেন, বোল্ড করলাম, একটু ইটালিক করলাম। তারপরে আমি এখানে নাম্বার, দেখেন এখানে বুলেটস আছে, বুলেটস আপনি বুলেটসটা অ্যাড করতে পারবেন। ধরেন আমি এই লাইনগুলোকে বুলেট, অনেক সময় আমরা কি লিখতে হয় যে ধরেন অনেক সময় আমাদের পয়েন্ট আকারে লিখতে হয়। ধরেন আপনার বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, সাপোজ BEST, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনার রিজনেবল প্রাইস বা লো প্রাইস, ঠিক আছে? ধরেন লো প্রাইস। তারপর হচ্ছে ধরেন আর কি থাকতে পারে, না দাঁড়ান, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর কি হতে পারে? তারপর হচ্ছে মেড ইন, মেড MADE না, মেড ইন সিরাজগঞ্জ। কেন সিরাজগঞ্জের উপর আপনার কিছু? সিরাজ, মেড ইন সিরাজগঞ্জ, ঠিক আছে? তারপর অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল AVAI হবে, AVALE AVAI না, আমি লিখছিলাম ঠিকই। অ্যাভেলেবেল AVAILABLE, অ্যাভেলেবেল, ঠিক আছে? আচ্ছা, ধরেন এরকমটা অনেক সময় আমাদের লিখতে হয়। তারপর হচ্ছে আপনার ধরেন আপনি এখানে লিখলেন বাই ওয়ান ফ্রি শিপিং, SHIPPIN শিপিং। ধরেন এরকমটা লেখার পর আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে অনেক সময় পয়েন্ট আকারে ইয়ে করতে হয়, কি জানি। এখানে আসলাম, আসার পর আমরা জাস্ট বুলেট আকারে দিতে পারবেন, ঠিক আছে? এখানে বুলেট আকারে রাখতে পারবেন, অথবা আপনি যদি চান নাম্বার আকারেও দিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে, হ্যাঁ আসেন, তারপর হচ্ছে কি করতে পারবেন? এখান থেকে দেখেন এই যে প্যারাগ্রাফ আছে না, এখান থেকে দেখেন আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। দেখেন এটা একদম বড় করে দিচ্ছি, বা কীরকম হেডিং 1, হেডিং 2, হেডিং 6 আকারে দিচ্ছি, দেখেন। তারপর এখানে এই দেখেন প্যারাগ্রাফটা আমি ধরুন এই লাইনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে হেডিং 1 দিলাম, দেখেন তো। তারপর তারপর হচ্ছে আর কি করতে পারবেন? এখানে লিঙ্ক, হ্যাঁ, ও বলবেন না এতক্ষণ পরে? আমার তো খেয়ালই নেই, আমার খেয়ালই নেই। আচ্ছা যাই হোক, আশা করি প্রবলেম হবে না। তারপর হচ্ছে কি, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, লো প্রাইস, মেড ইন সিরাজগঞ্জ, অ্যাভেলেবেল, ফ্রি শিপিং, ঠিক আছে? তো অনেক সময় আমাদেরকে এরকম করতে হয়, প্রয়োজন হয়। তারপর আমাদের অনেক সময় অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয়। অ্যালাইনমেন্টগুলো কেমন? ধরেন
এখানে দেখেন এই যে এখানে লেখাগুলো দিলাম, দেওয়ার পরে আমরা যদি চাই যে লেখাগুলো অ্যালাইনমেন্টটা ঠিক করব কীরকম, এই যে সেন্টারে রাখবেন অথবা আপনি অ্যালাইনমেন্ট রাইটে রাখবেন, এই দেখেন রাইটের দিকে চলে আসছে, বা লেফটের দিকে রাখবেন, এই দেখেন চলে আসছে। আবার এটাকে দেখাই, সিলেক্ট করলাম, এখানে দেখেন আসছে না, আবার এখানে দেখেন। তো অনেক সময় আমাদেরকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয়। এরপর এখানে লিঙ্ক, আপনি লিঙ্ক দিতে পারবেন কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা টেক্সটের উপর আপনি লিঙ্ক ধরাই দিতে পারবেন। কীরকম, ধরেন আমরা চাচ্ছি যে মেকআপ, এখন মেকআপে ক্লিক করলে আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলটাতে ঢুকে যাব, সাপোজ ধরেন। তো আমি মেকআপের উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কী করতেছি, আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আসতেছি। কীভাবে লিঙ্কটা ধরাবে, লিঙ্ক কীভাবে করবে, আমি ইউটিউব চ্যানেলে যাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে, এখন দেখা যায় মেঘলা, ইতি কয়টা বাচ্চা এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আপনার আব্বুর ডাক্তারের কাছে গেছেন না? ভাব, ও আচ্ছা, আপনার আপুর পরীক্ষা ছিল। আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেল ধরেন আমার এই লিঙ্কে যাচ্ছি, ধরেন সাপোজ আজকের যে লাইভটা চলতেছে এই লিঙ্কে গেলাম, জাস্ট কপি করলাম, অথবা আমি শেয়ারে গেলাম, শেয়ার থেকে এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি চলে যাচ্ছি কোথায়, যে জায়গায় আমি কি করব, লিঙ্কটা দেখাবো। তো সিলেক্ট করলাম, প্রথমে কি করলাম, আচ্ছা এটা না, ধরেন এখানে সিলেক্ট করি দিস প্রোডাক্ট, এই পুরো লাইনটাকে সিলেক্ট করি, অথবা সার্ভিসের উপর সিলেক্ট করেন, শুধু যেটুকু আপনি সিলেক্ট রাখবেন ওটুকুর উপরে লিঙ্কটা হবে। তো সার্ভিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ইনসার্ট লিঙ্কের এখানে ক্লিক করলাম, এই দেখেন একটা বক্স আসছে না, বক্স আসার পর জাস্ট এখানে পেস্ট করেন, পেস্ট করার পর অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে কিন্তু বুঝবেন না, আমরা যখন পোস্ট করব, যখন সেভ দেবো, আপডেট দেবো, তখন আমরা ফ্রন্ট পেজে গিয়ে দেখবো, এখানে দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন ওখানে। আচ্ছা, এরপর এখানে কি করতে পারবেন, ইনসার্ট রিড মোড ট্যাগ, এখানে আপনি চাইলে ট্যাগ দিতে পারবেন, ট্যাগ যেমন প্রোডাক্টের উপর আমরা এই যে করি না, বিভিন্ন রকমের ট্যাগ দিই না, যে হ্যাশট্যাগুলো, ওরকম ট্যাগ দিতে পারবেন। যেমন আপনার প্রোডাক্টটা কী নাম দিয়ে গুগলে সার্চ করলে আপনার প্রোডাক্টটা দেখাবে, ঠিক আছে? এখানে আপনি চাইলে ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন মেকআপ, আপনার বিউটি পার্লার, বিউটি মেকআপ, বেস্ট মেকআপ, তো এরকম আপনি অনেকগুলো ট্যাগ দিতে পারবেন। ট্যাগগুলো অন্য জায়গা থেকে দেখাবো কীভাবে দিবেন, আপনি চাইলে এখানেও অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর কি করতে পারবেন, এরপর হচ্ছে টুলবার টগল, এই টুলবার টগলটা কি দেখেন, এই দেখেন এখানে আরও কিছু অপশন বের হবে। টুলবার টগলে যদি ক্লিক করেন, দেখেন তো এই যে এখানে টুলবার টগলে ক্লিক করলাম, আরও কিছু অপশন বের হয়েছে। কী কী অপশন, স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো, ধরেন কোনো একটা জিনিস আপনি দেখাতে চাচ্ছেন যে এখানে আমি চাই যে এই লেখাটা কাটা, মানে এই লেখাটা ভুল হয়েছে, এটা দেখাতে চাচ্ছি, দেখেন। এরপরে এখানে একটা হরিজন্টাল লাইন দিতে চাচ্ছেন আপনি, কোনো প্রবলেম নাই, আমি জাস্ট এটুক সিলেক্ট করলাম, এটুক সিলেক্ট করে এখানে একটা লাইন দেন, কই এটা কই গেল, এটা কি আছে? ও আচ্ছা, এটা লাইনের ভিতরে ঢুকে গেছে, এটা দেওয়া যাবে না। টেক্সট কালার, আপনি যদি চান যে আপনার লেখার কালারগুলো করতে, শুনেন, আপনি যদি চান যে আপনার লেখার কালারগুলো করতে, কীভাবে করবেন, এই দেখেন এখানে লাইন আসছে, আমি আবার দেখাচ্ছি। ধরেন আমি চাচ্ছি যে এই লেখাটা একটুক লেখার নিচে একটা লাইন থাকুক, একটা দাগ থাকুক, হরিজন্টাল। হরিজন্টাল মানে কিরকম, আড়াআড়ি, হরিজন্টাল মানে আড়াআড়ি। আর ভার্টিক্যাল মানে কে বলতে পারবেন, ভার্টিক্যাল মানে খাড়া, খাড়া, হ্যাঁ। ভূমির উপর কি পড়ে, ভূমির উপর দণ্ডায়মান, হ্যালো, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। ও, 4 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
দ্রুত আসেন, দ্রুত আসেন। আচ্ছা ওকে। আচ্ছা, এখন দেখেন যে এখন দেখেন কি হবে। ধরেন আমি এই পুরো লাইনটার লাস্টে আমার মাউসের কার্সরটা মানে টেক্সট কার্সরটা রাখলাম একটা। দেখেন এখানে জ্বলতেছে নিপতেছে আছে না, দেখেন তো দেখা যাচ্ছে না, একবার জ্বলে একবার দেখায়। তো এর একদম লাস্টে রাখলাম, রেখে এখন যদি আমি লাইনে ক্লিক করি কি ঘটনা ঘটে দেখেন। দেখছেন একটা লাইন আসছে না, আসছে না? আচ্ছা, এরকমভাবে দিতে পারবেন আপনি যে যতটুকু ইয়ের ওপর যতটুকু আপনার যে সেন্টেন্সটা অথবা যে ওয়ার্ডটার সামনে রাখবেন ঠিক ওই ওয়ার্ডটার সামনে বরাবরই আসবে। আমি যদি চাই যে ধরেন এখানে গুড এ পর্যন্ত রাখবো, এই গুডের সামনে পর্যন্ত রাখলাম, জাস্ট ক্লিক করলাম, দেখেন এই গুডটাকে সে সামনে রেখে একটা লাইন নিচে দিয়ে দিয়েছে। বুঝতে পারছি? তো এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, আমরা এরকম কাজ করে নেব যদি প্রয়োজন হয়। এরপরে অনেক সময় আপনাকে টেক্সট কালার করতে হবে, মানে লেখার কালার করতে হবে। অনেক সময় আপনার লেখাগুলোকে একটু কালার, আমরা অনেক সময় দেখি যে লেখার কালারগুলো কেমন। ধরেন আমি একটু সিলেক্ট করলাম, অথবা আমি এখানে সিলেক্ট করলাম, ধরেন এটাকে একটু সিলেক্ট করলাম যে এটার কালার আমি একটু চেঞ্জ করি, একটু লেখার কালারটাকে চেঞ্জ করি, দেখেন ঠিক আছে। তারপর এখানে দেখেন আপনি এখানে সিলেক্ট করেন। যারা মাইক্রোসফট ওয়ার্ড ভালো পারেন তাদের কোনোই প্রবলেম হবে না, তাদের জন্য একদম ইজি। এই দেখেন ঠিক আছে। তারপর এখানে কি আছে দেখেন, এটাতে কি আছে, পেস্ট অ্যান্ড টেক্সট। আপনি আপনি কোনো টেক্সটকে পেস্ট করতে পারবেন, ঠিক আছে, পেস্ট অ্যান্ড টেক্সট। তারপর হচ্ছে এখানে কি আছে দেখেন, ক্লিয়ার ফরম্যাটিং। আমি যতগুলো কাজ করলাম, ধরেন আমি এখানে এই দেখেন আমি স্ট্রাইক থ্রো দিলাম, সবগুলোতে কাটা দাগ আসছে, লাইন দিলাম, আচ্ছা লাইনটা না দিই। তারপর এখানে বিভিন্ন কালার, এখানে কালার চেঞ্জ করলাম, এখানে বোল্ড করলাম, ইটালিক করলাম, নাম্বারিং করলাম, ঠিক আছে, অনেক কিছুই করলাম, অ্যালাইনমেন্ট দিলাম। এখন যদি আমি এখানে দেখেন এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে যদি ক্লিক করি, দেখেন তো এই যে এখানে কালার হয়েছে, কাইটা গেছে, ঠিক আছে, বোল্ড ইটালিক আন্ডারলাইন সব কিছুই আছে না, ঠিক আছে, সব কিছুই মোটামুটি সে দেখাচ্ছে, দেখেন বুঝি নাই সিলেক্ট করে। এরপর হচ্ছে কি, আপনি যদি ক্লিয়ার ফরম্যাটিং দেন, আপনি যদি ক্লিয়ার জেরিন কি সমস্যা, ক্লাসের সময় একদম ক্লাসের দিকে মনোযোগ রাখেন, ঠিক আছে, শুধু বুঝেন। ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করবেন, ক্লিয়ার হবে, ঠিক আছে। দেখেন এক ক্লিকেই এই যে ক্লিয়ার ফরম্যাটিং, এক ক্লিকে সব চলে গেছে, দেখেন স্ট্রাইক থ্রো দিছি, কালার করছি, যাই করছি না কেন এক ক্লিকে চলে গেছে। এই অপশনটা আমি কোত্থেকে নিয়ে আসছি, এই অপশনটা এখান থেকে নিয়ে আসছি, টুলবার টগল। কি কোত্থেকে নিয়ে আসছি, টুলবার। এটা কিন্তু আপনারা প্রথমে ঢুকলে পাবেন না, কোথায় পাবেন, এই লিঙ্কের পর হচ্ছে ইনসার্ট, রিড মোর ট্যাগস, এরপর পাবেন টুলবার টগল। জাস্ট এখানে ক্লিক করবেন, এই জায়গাটা চলে আসবে। বুঝতে পারছি বিষয়টা। এরপরে এখানে আন্ডো আছে, রিডো আছে, ঠিক আছে, কন্ট্রোল ওয়াই রিডো, কন্ট্রোল জেড আন্ডো। এখন কন্ট্রোল জেড আন্ডো রিডো কীভাবে কাজ করে দেখেন। আমি আবার সিলেক্ট করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, তারপরে এখানে কালার দিলাম, ধরেন কালার দিলাম, তা স্ট্রাইক থ্রো দিলাম, অনেক কিছু দেওয়ার পরে আমি এটাকে আনসিলেক্ট করে দিলাম। আনসিলেক্ট করে দেওয়ার পর এবার আমি যদি আন্ডো করে দেখেন কি হয়, কোথায় আসছে দেখেন তো। আন্ডো করার পরে সে একটা স্টেপ, মানে যে স্টেপটা কি করছি সবার লাস্টে দিছি, সে স্টেপটা সবার প্রথমে যাবে, আন্ডো। বুঝছি, আন্ডো মানে কন্ট্রোল জেড, যে স্টেপটা সবার লাস্টে দিয়েছেন সেই স্টেপটা সবার কি প্রথমে যাবে। আবার আন্ডো করে দেখেন, এখন লেখার কালারটা চলে গেছে, দেখছেন না। তারপর হচ্ছে আবার দেখেন, আমি যদি আবার করি, আবার আন্ডো করে দেখেন, এখন কি ইটালিকটা উঠে গেছে। আবার দেখেন আন্ডো করলাম, বোল্ডটা উঠে গেছে। এখন আমি যদি আবার রিডো করি, দেখেন কন্ট্রোল ওয়াই দিই, আপনার কিবোর্ড থেকেও ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। কন্ট্রোল ওয়াই দেন, দেখেন ইটালিক হয়ে গেছে না, একটু বাঁকা হয়ে গেছে না। তারপর আবার এখানে রিডোতে ক্লিক করেন, দেখেন কি আসছে, কালারগুলো চলে আসছে না। আবার দেন, দেখেন এখন কি আসছে, কাটা দাগ আসছে না। আবার দেন, কি আসছে, আর আর নাই, আর কাজ করি নাই, এ পর্যন্ত আসছে।
তাহলে রিডো আন্ডো হচ্ছে কি, যেটা সবার শেষে কাজ করবেন সেটা সবার প্রথমেই আউট হয়ে যাবে, মানে সবার প্রথমে চলে যাবে। আর রিডো হচ্ছে একদম প্রথম থেকে আসবে, একটা একটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত আসবে। হ্যাঁ বলেন। কি হয়েছে ওনার? হাজিরাটা দিয়ে যান, আর গ্রুপে একটা পোস্ট দেন, গ্রুপে একটা পোস্ট দিতে বলেন। জ্বর বেশি না? বেশি জ্বর, হ্যাঁ অত্যন্ত খারাপ। হ্যাঁ তো এই বলেনি কেন, ওনার তো শরীর খারাপ। দ্রুত যান, দ্রুত যান, সাবধানে যাইতে পারবেন, যাইতে পারবেন তো? দেখেন কিন্তু সাবধানে যান। আচ্ছা এরপর হচ্ছে কি, তাহলে আমরা এখানে অনেক কিছু করতে, বোল্ড ইটালিক আন্ডারলাইন অনেক কিছু করতে পারবো। ধ্যান, আমরা চাইলে এগুলাকে আমি আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে চাই। ওই চলে গেছে, আমি কালারটাকে একটু ইয়ে করে দিই। আচ্ছা এবার আমরা কি করব, এখানে হেডিং আছে না, এই যে আমি এখানে কিন্তু হেডিংয়ের কারণে এগুলো মোটো হয়ে আছে। হেডিং 6, লাস্ট হেডিং কত? 6। হেডিং 1 থেকে হেডিং 6 সাবধানে যান, কেমন? যাই কিন্তু মেসেজ দিবেন বা ফোন দিবেন, আমাদেরকে জানাবেন। আচ্ছা হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। দেখেন হেডিং 1 দেওয়ার পরে এটা কিসে আছে, কোন ইয়েতে আছে? হেডিং 1 এ আছে। দেখেন হেডিং 2 যদি করি, দেখেন আগে থেকে একটু ছোট হয়ে গেছে। তারপর হেডিং 3 যদি করেন আরেকটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? তারপর যদি হেডিং 4 করেন আরও ছোট হয়ে যাবে। আপনি হেডিং দিয়ে কাজ করেন। আমরা হেডিং কখন কোথায় ব্যবহার করব? যখন কোনো একটা কোনো একটা টপিক্সের যখন হেডলাইন করব তখন হেডিংটা ব্যবহার করব। হেডিংটা সবার বড় থাকে না, সবচেয়ে বড় থাকে, তখন আমরা হেডিংটা ওই হিসাবে ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, মানুষের দৃষ্টিকে আকর্ষিত করার জন্য, ঠিক আছে, আমরা হেডিংটা ব্যবহার করব। এরপর তাইলে আমরা এখান থেকে অনেক কাজ করছি, লিঙ্কও আমরা অ্যাড করে দিয়েছি। এখানে লিঙ্কে গেলাম, লিঙ্কটাকেও অ্যাড করে দিলাম, ঠিক আছে? স্পেশাল ক্যারেক্টার, এখানে আসবেন, স্পেশাল ক্যারেক্টারগুলো পাবেন। অনেক সময় দেখবেন আপনাদের স্পেশাল কিছু ক্যারেক্টার প্রয়োজন হতে পারে, তো তখন সে স্পেশাল ক্যারেক্টারটা কোথায় পাবেন? জাস্ট এখানে আসবেন, স্পেশাল ক্যারেক্টার এখানে আসবেন, এখান থেকে অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আপনি পাবেন। দেখেন এই যে এই স্পেশাল ক্যারেক্টারগুলো এখানে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, এই দেখেন এরকম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট একটু আপনি ইয়ে করেন, যে হেডিং দেন, এ দেখেন বড় হচ্ছে। আমি কত দিলাম? হেডিং 4, 2 দিই, এ দেখেন বড় হয়েছে না? অনেক সময় আমাদের বুঝি নেই। হ্যাঁ ওটা স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা আবার দেখাচ্ছি, এই যে এখানে যাবেন, দেখেন এই যে এখানে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে হচ্ছে পেস্ট অ্যান্ড টেক্সট। কোনো টেক্সটকে যদি আপনি পেস্ট করতে চান, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এরপরে এখানে মাউসের কার্সর এনে রাখলে আপনি দেখতে পাবেন স্পেশাল ক্যারেক্টার, এটা লেখাই আছে। স্পেশাল ক্যারেক্টারে সিলেক্ট করবেন, স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করার পর জাস্ট ধরেন আমি এরকমটা চাচ্ছি, তো এরকমটা চাইলে আমি এটাকে নিয়ে আসলাম, আনার পর এটাকে আপনি চাইলে এখানে হেডিংয়ে আসবেন, এই হেডিংটাকে চাইলে বড় করে দিতে পারবেন, এই দেখেন, ঠিক আছে? বুঝছি না? এরকম বড় করে দিতে পারেন। আবার আপনি চাইলে এগুলাকে এই জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটু দাঁড়ান, আমি একটু দেখি, 4 করে দিলাম, 4 করে দেওয়ার পরে এটাকে একটু সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমি দেখি এখানে ব্যবহার করা যায় কিনা, পেস্ট। এখন দেখেন এখানে ব্যবহার করলাম, এই দেখেন, ঠিক আছে? আপনি চাইলে এরকমভাবেও ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান এটাকে একটু বড় করে দিতে, কোনো প্রবলেম নাই, এটাকে বড় করে দিতে পারবেন। বুঝছি বিষয়টা? আবার রিমুভ করে দিতে চাইলে জাস্ট ব্যাক স্পেস সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপর এরপর আমরা তাহলে আমরা এভাবে করব। এরপর আমরা কি করব দেখেন, এরপর আমরা কি করব, এখানে প্রোডাক্ট, আমরা একটু নিচের দিকে আসব,
নিচের দিকে আসার পর আমরা প্রোডাক্ট ডাটাতে আসবো। প্রোডাক্ট ডাটাতে কী কী আছে? সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, স্টার্নাল অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ভ্যারিয়েবল প্রোডাক্ট আছে। ঠিক আছে, ভ্যারিয়েবল প্রোডাক্ট। এখন সিম্পল প্রোডাক্ট আমরা এতদিন যে যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড করছি ওগুলাকে কী হিসাবে আপলোড করছি? সিম্পল প্রোডাক্ট হিসেবে, মানে জাস্ট একটা প্রোডাক্ট, সে একা এই একটা প্রোডাক্ট থাকবে, আমরা কোনো ক্যাটাগরি অ্যাড করিনি, তাই তো? আচ্ছা, এখন দেখেন গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্টগুলো কেমন হতে পারে? আমরা গ্রুপ প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ আছে। ধরুন গ্রুপ প্রোডাক্টগুলো এরকম হয়, ধরেন আমরা কোনো একটা ফোন, ধরেন সাপোজ আপনি ধরেন একটা স্যামসাং ফোন, তো একটা স্যামসাং ফোনের ভিতরে একটা গ্রুপ থাকে। কীরকম গ্রুপ থাকে দেখেন, যেমন একটা স্যামসাং ফোন, যেমন ধরেন A15, স্যামসাং A15 মডেল। তো A15-এর ভিতরে দেখা গেছে 4GB র্যাম আছে, 164GB রোম আছে, বা 4GB র্যাম 64GB রোম আছে। ঠিক আছে, 6.5 ইঞ্চি বা 6.5 ইঞ্চি ডিসপ্লে আছে, 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, অক্টাকোর প্রসেসর আছে, 2.5 GHz ধরেন স্পিড আছে। তারপর এক্সটার্নাল আপনি চাইলে র্যাম বাড়াতে পারবেন, এক্সট্রা 5G আছে। তারপর হচ্ছে ধরেন আপনার ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল বা 15 মেগাপিক্সেল, হ্যাঁ, ডাবল আছে, বা অনেক কিছু আছে। তো ফোনের ভিতরে সবচেয়ে যেটা ভ্যারিয়েশন করে, মানে ভ্যারিয়েবল প্রোডাক্টের ভিতরে যেটা ভ্যারিয়েশন হয়, ভ্যারিয়েশনটা কিসে হয়? কালারে। প্রথম কথা হচ্ছে কালার, সেকেন্ড কথা হচ্ছে র্যাম রোম, তাই না? প্রথমেই হচ্ছে কালার, সেকেন্ড হচ্ছে র্যাম রোম। এটা মাথায় রাখবেন যে ধরেন A15 স্যামসাংয়ের একটা প্রোডাক্ট A15 আছে। এখন A15-এ 464 যদি একটা মোবাইল হয়, 4GB র্যাম, 64GB যদি একটা রোমের মোবাইল হয়, তাইলে 128 র্যাম 128GB রোমেরও মোবাইল বের করে, বা 3GB র্যাম 32GB রোম মোবাইল আছে, বের করে না? আর দেখা গেছে এর ভিতরে বাকিগুলো 5000 আপনার ব্যাটারি মিলি অ্যাম্পিয়ারও ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরাও ঠিক আছে, কিন্তু ওই ভেরিয়েশনটা কত হচ্ছে? র্যাম রোমে গিয়ে। ওই র্যাম রোমে গিয়ে ভেরিয়েশন হচ্ছে, র্যাম রোমে গিয়ে আপনার কী হচ্ছে? আপনার প্রোডাক্টের প্রাইসটাও কমতেছে বাড়তেছে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, কিন্তু ফোনটা একই জিনিস, একই মাপের, সব কিছু ঠিক আছে, জাস্ট র্যাম রোম প্রসেসর স্পিড এগুলোর কারণে একটু ভেরিয়েশন হয়, এর বাইরে তো না। এগুলাকে বলা হয় ভেরিয়েবল। মানে একটা প্রোডাক্ট, একটা কোডে যে প্রোডাক্টটা ধরেন স্যামসাং একটা প্রোডাক্ট স্যামসাং A15, অথবা আপনার ধরেন আইফোন, অ্যাপেল A6, অ্যাপেল কি প্রো ম্যাক্স 16 ধরেন 16, কিন্তু এটার ভেরিয়েশন থাকবে 4GB র্যাম, 32GB আপনার রোম, তারপর 8GB র্যাম, 64GB রোম, তারপর 16GB র্যাম, তারপর 128GB রোম, তাই না? এরকম ভেরিয়েশন, এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আরেকটু সহজ করে বলি, ধরেন আমরা আইসক্রিম খাই না? আইসক্রিম খাই তো। আপনি যখন আইসক্রিম কিনবেন, দেখবেন একটা আইসক্রিম কেনার পরে কি হয়? আইসক্রিমের দেখা গেছে অনেক কালার থাকে না? স্ট্রবেরি ফ্লেভার থাকে, তারপর পাইনাপেল ফ্লেভার থাকে, তারপর অরেঞ্জ ফ্লেভার থাকে না? এই ফ্লেভারের সাথে কি হয়? আমাদের স্বাদের ভিন্নতা থাকে, কিন্তু দেখা গেছে কি প্রোডাক্টের রেট একই রকম থাকে। ঠিক আছে, কিন্তু ফ্লেভার ভিন্ন, ঠিক আছে, ফ্লেভার থাকে ভিন্ন। তাহলে এগুলাকে বলা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। কথা বুঝতে পারছি? গ্রুপ প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, গ্রুপ প্রোডাক্ট। তাহলে যেমন ধরেন আমরা একটা, হ্যাঁ বলেন। হ্যাঁ, দুই রকম হবে। এর এরপরে কি বলছি? ভেরিয়েবল প্রোডাক্ট বলছি না? হ্যাঁ, একই গ্রুপে, হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ, এটা হবে ভেরিয়েবল। ঠিক আছে, একটা প্রোডাক্ট জাস্ট কালার চেঞ্জ হবে, তার র্যামও চেঞ্জ হবে না, রোমও চেঞ্জ হবে না, তার কিছুই চেঞ্জ হবে না, শুধু কালার ডিফারেন্ট হবে। ঠিক আছে, প্রাইসও একই থাকবে, সব কিছু একই থাকবে, জাস্ট কালার ডিফারেন্ট হবে। আর হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এখন অ্যাফিলিয়েট, আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, অ্যাফিলিয়েট আমরা শুনছি যে আমাদের কারো প্রোডাক্ট নাই, আমাদের কারো সোর্স নাই, আমাদের কারো ফ্যাক্টরি নাই, আমরা অন্য কারো প্রোডাক্ট কী করব? সেল করব।
অন্য কারো প্রোডাক্ট লাইক ধরেন অ্যামাজনের কোনো প্রোডাক্ট আমরা সেল করব, দারাজের কোনো প্রোডাক্ট, দারাজের কিন্তু নিজস্ব প্রোডাক্ট নেই, অ্যামাজনেরও কিন্তু নিজস্ব প্রোডাক্ট নেই, ঠিক আছে। ওখানে কারা আসে, ওখানে বিভিন্ন সেলাররা আসে, সেলাররা আসার পর ওখানে কি করে, সেলার বিভিন্ন রিসেলাররা আসেন, রিসেলাররা এসে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পর ওনাদের হয় ফ্যাক্টরি আছে, নাহলে ওনাদের শপ আছে, অথবা ওনাদের কোনো আউটলেট আছে, ওনারা ওই প্রোডাক্টগুলো ওখানে পোস্ট করে বিক্রি করে। কথা বুঝতে পারছি। অ্যামাজন বাংলাদেশে পৃথিবীতে যতগুলো ই কমার্স সাইট আছে, কোনো ই কমার্স সাইটেরই নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। কথা বুঝতে পারছি। তারা শুধুমাত্র একটা ওয়েবসাইট বিল্ড করছে, একটা ওয়েবসাইট তৈরি করছে, সে ওয়েবসাইটের মাধ্যমে রিসেলার আসে সেখানে অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্টের মাধ্যমে তারা ই কমার্সে বিজনেস করতেছে, ঠিক আছে। এর মাঝখান থেকে যারা অ্যামাজন চালাচ্ছে বা অ্যামাজনের যারা ডেভেলপার মেনটেন্যান্স করতেছে, অথবা যারা দারাজ চালাচ্ছে, এর মাঝখান থেকে দারাজ, অ্যামাজন এসব ধরনের আলিবাবা এইসব ধরনের ই কমার্স সাইটগুলো মাঝখান থেকে প্রফিট নিচ্ছে, ঠিক আছে, মাঝখান থেকে একটা কমিশন নিচ্ছে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, কী বলছেন? আলি এক্সপ্রেস, হ্যাঁ, কমিশন নিচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টও আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে, আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে, আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো, সেল করতে পারবো, সেল করে আমরাও কমিশন নিতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা যখন কাজ করব গ্রুপ প্রোডাক্ট নিয়ে, আমরা যখন কাজ করব, আমরা এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব, আমরা যখন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করব, কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন শুধু জেনে রাখেন যে কি আছে, সিম্পল প্রোডাক্ট নামের কিছু একটা আছে, গ্রুপ প্রোডাক্ট নামের কিছু একটা আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট নামের কিছু একটা, অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট নামের কিছু একটা আছে, এবং ভেরিয়েবল প্রোডাক্ট নামের কিছু একটা আছে, অথবা কিছু একটা হয়। আচ্ছা, তাহলে এখন প্রথম অবস্থা আমরা কি সিম্পল প্রোডাক্টটাকে সিলেক্ট রাখলাম। এরপরে সিম্পল প্রোডাক্টটাকে সিলেক্ট রাখার পর এবার আমরা যখন একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমরা একটু দেখি কি আছে আমাদের, আর কি আছে এখানে। সিম্পল প্রোডাক্টে আসলাম, আসার পর আরও কি কি আছে দেখেন, এখানে জেনারেল আছে, দেখেন জেনারেল, তারপর কি আছে ইনভেন্টরি, তারপর হচ্ছে শিপিংটা অলরেডি আমরা গত ক্লাসে জানছি, এখন শুধু শিপিংটা অ্যাড করা বুঝবো। তারপর হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, অলরেডি আমরা একটা জায়গায় লিঙ্ক করে ফেলছি কিছুক্ষণ আগে, একটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক কীভাবে করতে দেখাই দিয়েছি, অ্যাডভান্স গেট মোর অপশন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আছে, এই যে প্রত্যেকটা টুলস নিয়ে, প্রত্যেকটা ট্যাব নিয়ে কিন্তু আমরা কি করব, কাজ করব, আমাদের কাজ আছে, ঠিক আছে। আপনি কাজ করার চেয়ে বুঝে কাজ করা সবচেয়ে বেশি ভালো। আপনি কাজ পারেন সেটা এক জিনিস, আপনি বুঝে কাজ পারেন সেটা আরেক জিনিস। আচ্ছা, এখন আসেন প্রথমে জেনারেলে কি আছে, আমাদের রেগুলার প্রাইস আছে, সেল প্রাইস আছে, দুটো প্রাইস, ঠিক আছে। তারপর কি আছে, স্কেডিউল আছে বা শিডিউল আছে, আপনারা স্কেডিউলও বলতে পারেন, শিডিউলও বলতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে ট্যাক্স স্ট্যাটাস এবং ট্যাক্স ক্লাস আছে, ঠিক আছে। এই যে দেখেন একটা যে দেখাই, প্রথমে হচ্ছে রেগুলার প্রাইস মানে কি, আপনার প্রোডাক্টটা যে প্রাইসে আছে, ধরেন আপনার প্রোডাক্টটা আপনি 3000 টাকা, 3000 টাকায় বিক্রি করেন, এটা হচ্ছে রেগুলার প্রাইস, আপনার রেগুলার প্রাইস এটা। এখন আপনি যদি কোনো প্রোডাক্টের উপর আপনি যদি প্রাইসটা কমান, যে আমার 3000 টাকার প্রোডাক্ট, আমি একটা অফার দিব, বা অথবা আমার প্রোডাক্টটা সেল করার প্রয়োজন, প্রোডাক্টটা একটু কম সেল হচ্ছে, প্রোডাক্টটাকে একটু সেল বাড়াইতে হবে, তাই না। অনেক কোম্পানির অনেক প্রোডাক্ট আছে যেগুলো কম সেল হয়, কিসের কারণে, হয়তো বা প্রাইসের কারণে, নাইতো বা মানুষ চিন্তা করতেছে যে মানুষের কাছে এটা তো অ্যাভেলেবেল না। তো আপনি কি করতে পারেন, যে প্রাইসটা কমাই দিতে পারেন, একটা অফার ছাড়তে পারেন, যে এই প্রোডাক্টটা তোমরা যদি কেনো, যে এই প্রোডাক্টটা এত % ছাড়। দেখবেন অনেক সময় দেখবেন শীতকালে কিছু প্রোডাক্টের দাম বেড়ে যায়, যেমন ধরেন শীতকালে কিছু পোশাক আশাক আছে, ড্রেস আছে, এগুলোর দাম অনেক বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু একই প্রোডাক্ট যদি গরমকালে আপনি কিনতে যান, 200 টাকা হলেও ছাড় পাবেন, 500 টাকা হলেও ছাড় পাবেন, ঠিক আছে। তো এরকম কি হয়, এরকম আমাদেরকে কি করতে হয়, সেল প্রাইস করতে হয়। সেল প্রাইস মানে কি, অনেক সময় অফার দিতে হয়, যে আমি 3000 টাকার প্রোডাক্ট, 2000 টাকার প্রোডাক্ট আমি 1800 টাকায় কিছু সময়ের জন্য সেল করব। আমরা কিন্তু এই 1000 টাকা যে অফারগুলো করব,
যে আমরা যে সেল যে অফারগুলো দেব বা সেল প্রাইসটা কমাবো, সেটা কিন্তু কিছু সময়ের জন্য। সেটা আপু আমি বলছি, আমি নোট করে রাখেন, ক্লাস শেষে আমাকে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেনের জবাব দেবো। ঠিক আছে, আপনার কোয়েশ্চেনটা সুন্দর, তবে একটু নোট করে রাখেন, আমার মাথায় যদি থাকে আপনাকে জবাব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রাইস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেল প্রাইস আর একটা হচ্ছে রেগুলার প্রাইস। সেল প্রাইস যখন আমরা করি, আমরা কি দেখি দেখেন, যেখানে সেল প্রাইস থাকবে এটা হচ্ছে সেল প্রাইস, তার মানে এটা অফার আছে। কিরকম অফার? যে এটা 999 টাকা আগে রেগুলার প্রাইস ছিল, এখন এটা 900 টাকা হয়ে গেছে, মানে 99 টাকা ছাড় দিয়ে দিছে। কত সময়ের জন্য ছাড় দিছে সেটা আমরা এর ব্যাকএন্ডে গেলে বুঝতে পারবো। এই প্রোডাক্টের কোথায় গেলে বুঝতে পারবো? ব্যাকএন্ডে গেলে বুঝতে পারবো যে এটা কত সময়ের জন্য ছাড় দেওয়া হয়েছে, বা শিডিউল করে রাখছে কিনা, না আনলিমিটেড দিয়ে রাখছে। অথবা অনেকে কি করে, আনলিমিটেড দিয়ে রাখে, স্টক শেষ হয়ে গেলে শেষ, স্টক শেষ হয়ে গেলে শেষ। ঠিক আছে, তবে অফারগুলো আপনি আনলিমিটেড দিয়ে রাখলে অনেক সময় কাজ করে না। কাজ করে না মানে মানুষ কিনতে চায় না, কয় যে কিনতে পারবো, আজকে না কিনলে কালকে কিনবো, কালকে না কিনলে পরশু দিন কিনবো, সমস্যা নাই, আনলিমিটেড তো আছে। আর আপনি বেশিরভাগ কোম্পানি দেখবেন যে কোনো অফার ছাড়ে তারা একটা লিমিট টাইম দেয়, যে 5 দিন 10 দিন। কিসের জন্য? যাতে কাস্টমার এই 5 দিনের ভিতরে তাদের প্রোডাক্টটা কিনে ফেলে এবং স্টোরটা খালি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস সিস্টেম। ঠিক আছে, আপনি যদি আনলিমিটেড জন্য লাগায় রাখেন, প্রোডাক্ট সেল হবে না, ওটা ওরকমই পড়ে থাকবে। হ্যাঁ, তখন কেউ গুরুত্ব দেবে না। আচ্ছা, এরপরে আসেন, তাহলে আমরা রেগুলার প্রাইস যদি লিখি, কি থাকবে না? সব জায়গায় সেল আছে না? আচ্ছা, আমি ওনার মেকআপ বক্সের এখানে এখন রেগুলার প্রাইস দিলাম, একটু আপডেট করে দিচ্ছি, একটু আপডেট করে আমরা দেখে আসি। আচ্ছা, রেগুলার প্রাইস এটা থাকুক, পরে আপডেট করি। এখন একটু দেখে রাখেন যে 3000 টাকা আছে, 2900 টাকা উনি সেল করবে। আমি কি করলাম, আমি এটাকে এডিট করে 3000 টাকায় দিয়ে দিলাম, এটা 3000 টাকায় থাকুক, আমরা রেগুলার প্রাইস 3000 টাকা দেব। এরপরে আসেন, এরপরে কি আছে? ইনভেন্টরি আছে। ঠিক আছে, তাহলে সেল প্রাইস যদি আপনি দেন, রেগুলার প্রাইস থেকে অবশ্যই সেল প্রাইস কম থাকতে হবে। রেগুলার প্রাইস থেকে সেল প্রাইস কি থাকতে হবে? অবশ্যই কম থাকবে। কি থাকবে? অবশ্যই কম থাকবে। এরপর আসেন ইনভেন্টরি। ঠিক আছে, ও আচ্ছা, এখানে আমরা যদি সেল প্রাইস করি তাহলে শিডিউল করব, আমি একটু পরে আসি। আচ্ছা, এখনই দেখাই দিই শিডিউল। আপনি যদি এখানে আসেন, সেল প্রাইস দেন, সেল প্রাইস দেওয়ার পরে শিডিউল করে দিবেন আপনি কত দিনের জন্য অফারটা চালাবেন। এই কথা না বলি, আপনি কত দিনের জন্য অফারটা চালাবেন, কি 10 দিনের জন্য, 15 দিনের জন্য, কত দিনের জন্য আপনি অফার চালাবেন। এখানে ফ্রম টাইম আছে, ডেট আছে, এই ডেটটা আপনি ফিক্সড করবেন। ধরেন আজকে হচ্ছে কত তারিখ? 10 তারিখ, তাই তো? 10 তারিখে, অথবা আপনি 11 তারিখ থেকে এটা স্টার্ট করবেন। আপনার কতদিন চলবে? 10 দিন চলবে। ধরেন আপনার 20 তারিখে এটার টাইম শেষ। 20 তারিখ রাত 12টা, যখন 12টা 1 যখন হয়ে যাবে, এটা দেখবেন রেগুলার প্রাইজে অটো চলে আসবে। ওই দিন দেখালাম না, রেগুলার প্রাইজে অটো চলে আসবে। ঠিক আছে, এই ক্লাসটা আগেও হয়েছে, আপনারা আগে ক্লাস দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর যারা ক্লাস করছেন তারা তো অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছেন। আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি। এরপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা হচ্ছে কি, ইনভেন্টরিতে কি কি আছে? এসকিউ আছে। আমরা এসকিউ সম্পর্কে জানছিলাম। এসকিউ ইতি বলেন, এসকিউ মানে কি? এসকেইউ, কে কে পারি না এসকিউ? এই মেঘলা, এসকিউ, হ্যাঁ বলেন। এ মেঘলা এ বলে দিছে। ভাই হাসাইলেন রে হিমি, কেমনে রিক্সাওয়ালা আপনারা মাইরা দিল রে ভাই, এই অবলা মানুষটার দিকে তাকাইলো না। আচ্ছা, যাই হোক, ইনভেন্টরি, তাহলে এসকিউ মানে কি? স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিটে কি থাকবে? আপনার আমাদের যে একটা ওয়্যার হাউস থাকে, অথবা স্টোর থাকে, অথবা আমাদের কোনো প্রোডাক্টের আউটলেট যদি থাকে, আমাদের প্রথমে কি রাখতে হবে? প্রত্যেকটা প্রোডাক্টের কোড থাকবে। আপনারা বিভিন্ন সুপার শপগুলোতে গেলে বেশিরভাগ দেখবেন, যেমন বাটাতে যান, অ্যাপেক্সে যান, তারপর ইনফিনিটিতে যান, তারপর হচ্ছে আরও কি দর্জি বাড়ি আছে, কি কি আছে না এখানে? আচ্ছা, তারপর স্বপ্নে আছে, এগুলাতে যান, দেখবেন একটা ট্যাগ লাগানো আছে, ওদের একটা কোড আছে, এটা আপনি বুঝবেন না, ওটা ওরাও বুঝবে।
ঠিক আছে, ওই ট্যাগে ওরা বুঝতে পারবে যে এই ট্যাগের আন্ডারে কি কি জিনিস আছে, কি সাবান আছে না শ্যাম্পু আছে না কোনো ড্রেস আছে না চাল ডাল তেল নুন আছে, কি জিনিস আছে কি প্রোডাক্ট আছে কতটুকু আছে সেটা তাদের সফটওয়্যারে দেওয়া আছে, আপডেট করা আছে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এটা আমরাও ঠিক, আমরা যখন এটা করব আমরা এখানে কি করব, আমরা একটা কোড তৈরি করব যে আমার যদি শার্ট হয় শার্টের কোড এরকম হতে পারে, প্যান্ট হলে প্যান্টের কোড এরকম হতে পারে, মেকআপ হলে উনি মেকআপের একটা এসকিউ করে রাখছে, এটা আমেনা খাতুন করছে, হ্যাঁ এসকিউ করে রাখছে মেকআপ বক্স, মানে উনি MUB দ্বারা বোঝাচ্ছে মেকআপ বক্স। ঠিক আছে, হয়তো ধরেন উনি ইম্পোর্ট করলো কয়টা, ধরেন 200 পিস, উনি 200 লিখে রাখলো, সমস্যা কি? MUB দ্বারা বুঝবে মেকআপ বক্স, 200 দ্বারা বুঝলো 200 পিস, বেশ সুন্দর। অথবা অথবা উনি 200 এখানে 200 দিয়ে একটা হাইপেন দিয়ে 20 লিখলো, ধরেন এটা দেওয়ার পরে উনি কি বুঝবে যে এই মেকআপ বক্স 200 পিস কোন স্টোরে আছে, অথবা যে ওয়্যার হাউসে আছে সেটা কত নাম্বার ডেয়ারে আছে বা কত নাম্বার তাকে আছে, 20 নাম্বার তাকে আছে, ব্যাস এটা উনি বুঝে গেল। তখন উনি প্রোডাক্টটা যখন অর্ডার আসলো কি করলো, উনি অর্ডারটা চেক করলো, যে দেখলো যে মেকআপ বক্স আসলো, মেকআপ বক্স কত কোডের, যে মেকআপ বক্স MUB মেকআপ বক্স আসলো, এটা কোথায় আছে, ওই 20 নাম্বার ওয়্যার হাউসে আছে, 20 নাম্বার ওয়্যার হাউসে দেওয়া যে কোনো ব্যক্তি নিয়ে এসে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবে। আচ্ছা, কোনো কারণে হয়তো দেখাচ্ছে না, ঠিক দেখি দেখি। আচ্ছা দাঁড়ান আমরা দেখি, তাহলে এটা SKU, তারপর GTIN UPC, এটা আপনারা চাইলে দিতে পারবেন, এটা যদি আপনাদের কোনো স্পেশাল কোড থাকে এটা চাইলে আপনারা দিতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট, এখানে দেখেন স্টক ম্যানেজমেন্টে আসবেন, স্টক আপনার কতটা প্রোডাক্ট আছে, ঠিক আছে মেঘলা, স্টক ম্যানেজমেন্ট কোথায় বলেন তো, কি স্টক ম্যানেজমেন্টটা কি? ক্লাসের সময় বলছি না, কোনো কথা বলা যাবে না, কেউ কথা বলতে পারবে না, আমি কথা বললে আমি কিন্তু বিষয়টা আমার খুব বিরক্ত লাগে। ঠিক আছে, শুধু বুঝেন বুঝেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো, বাসায় গিয়ে কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে কি স্টক ম্যানেজমেন্ট ইউনিট, স্টক ম্যানেজমেন্ট ইউনিটের এখানে কি করবেন, জাস্ট চেক বক্সে টিকটা দেবেন, টিকটা দেওয়ার পর কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি মেঘলা বলেন তো, কোয়ান্টিটি বুঝি না, আমি শুনি নাই তো, ও আমার তো দুই কানে দুইটা না। আচ্ছা পরিমাণ বলছে না, আরো জোরে বলতে হবে, আরো চলতে, আপনি আপনি কথা মাঝে মাঝে স্টপ মানে ছোট হয়ে যায়, যে মানুষটা যত বড় কথা বলতে হবে আরো বিশালভাবে। ঠিক আছে, যাতে আর আপনি কথা বললে আমি না শুনলে আপনার কথা বলার কোনো ভ্যালু নেই। এখন আমি আমি আপনাকে বলি, ধরুন আমি এখানে এখানে বসে কথা বলি, এখন আমি গুনগুন করে কথা বললাম, আপনি শুনলেন না, আমার কথা আমার কোনো ভ্যালু আছে, কোনো লাভ আছে? তো তাইলে আপনি কথা বলতে ভয় পাচ্ছেন কেন? কি টাকা খরচ হচ্ছে, ব্যালেন্স শেষ হয়ে যায় কথা বললে। কথা বলবেন, কথা জোরে বলতে হবে না, অভ্যাস চেঞ্জ করতে হবে। মিনমিনের কোনো দাম নাই, মিনমিন করে কথা বললেন মার্কসে মার্কসে, ও আচ্ছা আচ্ছা, মানে মার্কসটা আপনাকে ইন্টারাপ্ট করতেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হলো কি, শুনেন বিষয়টা হলো আমি মাঝে মাঝে এই যে কোয়ান্টিটি কি, এসকিউ একটু একটু এসকিউ কি, কোয়ান্টিটি কি, এখানে অনেকেই কিন্তু বিষয়টা জানে, আবার অনেকে মাথা থেকে ছুটে যায়। এর কারণ হচ্ছে বিষয়গুলো নতুন, এত সহজে মাথায় থাকবে না, এটা সত্য কথা। তো এই জন্য হয়তো যাকে জিজ্ঞেস করি তাকে বলি যে একটু জোরে বলেন, যাতে সবাই শুনে, সবার ভিতরে জিনিসটা আবার যাতে নতুন করে আসে। বুঝতে পারেননি? আপনার সমস্যা না, আমারও সমস্যা, আমার শোনার সমস্যা, আমি শুনতে পারি না, বুঝছেন? এই জন্য বলি যে একটু জোরে বলেন। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপর হচ্ছে
তাহলে কোয়ান্টিটি আমরা শুনছি না, কোয়ান্টিটি মানে কি? এই আপনি বলেন কি? পরিমাণ। এসকিউ মানে কি? এসকিউ ওই যে ইতি বলছিল, বলেন এটারে কেমনে ঠিক করবেন? করবেন এ পূর্ণাপু, এটারে কেমনে কি করবেন? ঠিক করবেন এটারে। আমি কিন্তু বলতেছি, আমি কিন্তু খুবই মাঝে মাঝে আপসেট হয়ে যাচ্ছি এটার কারণে। হ্যাঁ, এটা আপনাদের দায়িত্ব, এটাকে কেমনে ঠিক করবেন করবেন, আমাকে এই ব্রেকের পরে আপডেট দিবেন কেমনে ঠিক করবেন, কেমনে কি করবেন। আচ্ছা, এরপর হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, তারপর অ্যালাউ। অ্যালাউ কি? ব্যাক অর্ডার। ঠিক আছে, অ্যালাউ ব্যাক অর্ডারটা কি? ডোন্ট, ডু নট অ্যালাউ। ঠিক আছে, যে আমরা আমাদের কোয়ান্টিটি যতটা থাকবে, কোয়ান্টিটি শেষ হয়ে গেলে মানে পরিমাণ স্টক শেষ হয়ে গেলে কেউ কি করতে পারবে না, কেউ কি করতে পারবে না, অর্ডার করতে পারবে না। রাইট, এটা গত ক্লাসে বলছি। অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, যে আমরা যদি এখানে এখানে চেক বক্সে আমরা যদি রেডিও বাটনটা ইয়ে করি, ফিল আপ করে দিই, তাহলে কি হবে? অ্যালাউ, কাস্টমার অর্ডার করতে পারবে, বাট কাস্টমারকে একটা কি দেবে? নোটিফিকেশান দেবে যে দিস প্রোডাক্ট আর নট অ্যাভেলেবেল বা ইজ নট অ্যাভেলেবেল। যে প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল হয় আমরা তোমাকে দেব, তুমি তোমার মন যদি চায় তুমি অর্ডার করতে পারো। ঠিক আছে, আর হচ্ছে অ্যালাউ হচ্ছে কি? তাকে কোনো নোটিফিকেশনও দেবে না, স্টক আছে না নাই সে জানবেও না, বুঝতেও পারবে না, শুধু অর্ডার নিতে থাকবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, আগের ক্লাসটা দেখেন, আগের ক্লাসে আমি এটা নিয়ে ফুল আলোচনা করছি, এখন আর সময় নাই। এরপরে দেখেন লো স্টক থ্রেশহোল্ড। লো স্টক থ্রেশহোল্ডের এখানে কি আছে? লো স্টক, লো স্টকটা এই মেঘলা তো ওই দিন ছিলেন, বলেন তো লো স্টকটা কি? মেঘলা মানে এখানে কি ঘটনা ঘটবে বলেন? আমি কি মেঘলার পিছনে লাগিয়ে গেছি নাকি? লাগছি? মানে সোল্ড, আপনাকে বলি এই যে লো স্টক থ্রেশহোল্ড, এই জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ইয়ে আপু বলেন তো, শুনি আপু। বাড়াইতে হবে, রাইট। মানে উনি হয়তো মানে ভুলে গেছে পুরোটা, তবে সুন্দর একটা কথা বলছে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। মানে আমরা এখানে এমন কোনো কন্ডিশন করে রাখতে পারি যে আমার ধরেন এখানে মেকআপ বক্স আছে 14টা। আচ্ছা, আমি এখানে 20টা করে দিলাম, 20টা করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এমন একটা কন্ডিশন তৈরি করব যে আমার প্রোডাক্ট যখন লো স্টক যখন 2টা, মানে আমি প্রোডাক্ট সেল করতে করতে যখন 20টা থেকে যখন 18টা সেল হয়ে যাবে, তখন আর কয়টা থাকবে? 2টো। এই 2টো প্রোডাক্ট থাকা অবস্থায় আমরা যদি মনে করি যে আমার লো স্টক হয়ে যাবে, লো স্টক হওয়ার পরে আমাকে কোনো একটা মেসেজ দিবে অথবা নোটিফিকেশান দেবে, ঠিক আছে, যে তোমার প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, তোমার প্রোডাক্ট স্টক আর 2টা আছে, তোমার স্টক লো হয়ে গেছে, হয় তুমি স্টক বাড়াও, নাহলে এই 2টা প্রোডাক্ট সেল হওয়ার পর তোমার স্টক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, লো স্টক বুঝতে পারছি, যে যাতে আমার প্রোডাক্ট যখন মানে 20টা থেকে 2টা নেমে আসবে, বাকিগুলো সেল হয়ে যখন 2টা নেমে আসবে, তখন সে আমাকে কি একটা অ্যালার্ট মেসেজ দিবে যে তুমি চাইলে তোমার প্রোডাক্টের স্টকটা বাড়াতে পারো। এখন অনেক সময় কি হয় আমি আপনাদেরকে বলি, ঘটনাটা কেমন হয় শুনেন। ধরেন আপনি একটা মেকআপ বক্স সেল করেন, এখন আপনার কাছে 1000 পিস মেকআপ বক্স আছে, কোনো প্রবলেম নাই, আপনি 1000 পিস মেকআপ বক্স ইম্পোর্ট করলেন বা এক্সপোর্ট করলেন বা নিয়ে আসলেন, কোনো প্রবলেম নাই, বা তৈরি করলেন, নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি যদি কি হয় 1000 বক্সে এখানে স্টক দেন, ঠিক আছে, স্টকও ঢুকায় দেন, মানুষ আপনার কোয়ান্টিটিতে দেন, মানুষ আপনার প্রোডাক্ট কিনতে চাইবে না। কেন চাইবে না? বলবে যে 1000 প্রোডাক্ট, এদের প্রোডাক্ট তো বেচাই হয় না, 1000 প্রোডাক্ট কোত্থেকে আসবে? কথা, এটা পলিসি, এটা হলো ই কমার্স বিজনেসের পলিসি। ঠিক আছে, আপনার কাছে 1000 প্রোডাক্ট থাকুক, কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে 1000 প্রোডাক্ট স্টক দেওয়া যাবে না। আপনাকে হয় 200 প্রোডাক্ট দেবেন, 300 প্রোডাক্ট, যাতে খুব দ্রুত মানুষ কিনে নেয়। 1000 প্রোডাক্ট যদি আপনার স্টকে থাকে, মানুষ কি চিন্তা করে? আচ্ছা কালকে দেখি, কালকে কিনবো নি, আজকে কিনতে দেওয়া চিন্তা করে। মানুষ তো চিন্তা করে যে টাকা 500 টাকা 1000 টাকা খরচ হয়ে যাবে, আচ্ছা পরশু দিন কিনি, 500 টাকা তো পকেটে থাকবে, পকেটটা গরম থাকবে, স্বাভাবিক না? এরকমটাই তো আমরা যেমন ধরেন, আমরা কোনো একটা কাজ, যেমন আমি আপনাদেরকে কাজ দিয়ে বলি যে আজকেই দিতে হবে ইমার্জেন্সি, আপনারাও ঠিক মতো কাজটা করে দেন, দ্রুত করে দিচ্ছেন না, যে না আজকেই স্যার বলছে দিতে হবে,
তার মানে আজকে দিতে হবে। আমি যদি বলতাম যে আচ্ছা কাজটা, এই যে আমি এক্সেলের একটা কাজ দিলাম না, আমি বলছি যে আস্তে আস্তে কাজ করেন, 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দিন। আপনারা দুই দিন কাজ করছেন, আমি 2 দিন একটু চাপ দিয়েছি, কাজ করছেন, আর এখনও কেউ কাজ করেননি, এটা আমি বলতে পারি, কমপ্লিট করেননি কেউ। ঠিক আছে না? এই লো স্টক, এই স্টক আবার বুঝতে পারছেন যে স্টক মানে আপনি যখন কমাইয়ে দিবেন তখন কাস্টমার বেশি থাকবে, মার্কেটে কি থাকবে, কম্পিটিশন থাকবে, মার্কেটে কম্পিটিশন থাকবে, ভিজিটর বেশি আসবে, সেল বেশি হবে, কাস্টমার বেশি আসবে। হ্যাঁ, 200 স্টক যখন শেষ হয়ে যাবে আবার স্টক বাড়াবে। কিন্তু আপনি 1000 স্টক ঢুকাই দেবেন, কাস্টমার আসবে না, কম্পিটিশন থাকবে না, কম্পিটিশন মার্কেটে আপনি টিকবেন। এটা হচ্ছে বিজনেস পলিসি। আপনার কাছে 5টা থাকলে 3টা দেখাবেন। ধরুন আপনি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন, তাকে ভালোবাসার 50% দেখাবেন, 50% পেছনে রাখবেন। ঠিক আছে? তখন তাইলে সে বুঝতে পারবে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন। পুরোটা যদি দিয়ে দেন তার কাছে ভালোবাসার কোনো মূল্যই থাকবে না। কথাটা ঠিক আছে? বুঝতে পারছি। তো এই জন্য মাঝে মাঝে আপনাদের উপর অনেক হার্ড হই, অনেক সফট হই, মাঝে মাঝে আবার আপনাদের সাথে মিশে যাই। ঠিক আছে? আচ্ছা যাক, এরপর হচ্ছে তাহলে আমরা এখন আমাদের লো স্টক আমি 2 করে দিলাম, 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে আমার স্টকটা যদি দুটাই নেমে আসে তখন সে আমাকে অ্যালার্ট করবে বা মেসেজ দিবে যে তোমার স্টক কমে গেছে, তুমি চাইলে যদি প্রোডাক্ট থাকে স্টক বাড়ায় দাও। এরপর হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়ালি। সোল ইন্ডিভিজুয়ালটা কি? সোল ইন্ডিভিজুয়াল এটা কে বলতে পারবেন? তৃষাপু বলতে পারবে। তৃষাপু বলেন তো। কে বলতে পারবে না? রাইট, বিক্রয় স্বতন্ত্র হিসাব। তা আলাদাভাবে তো বলছি। আচ্ছা, এটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি এখানে তো দেওয়াই আছে। দেখেন, লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার। ধরুন আপনি যদি চান যে এখানে মেকআপ বক্স 20টা আছে, এখন আপনি যদি চান যে কোনো একজন কাস্টমার সে একটা প্রোডাক্টের বেশি কিনতে পারবে না, একটা লিমিট করে দিবেন, স্বতন্ত্র করে দিবেন আলাদা আলাদা, যে একজন কাস্টমার একটা অ্যাকাউন্ট থেকে একজন কাস্টমার আসবে, একটা অ্যাকাউন্ট থেকে একজন কাস্টমার আসবে এসে একটা প্রোডাক্ট পারচেস করতে পারবে। আর যদি চান যে না আপনার প্রোডাক্টগুলো আনলিমিটেড একজন কাস্টমার কিনে নিয়ে যাক, নিতে পারবে। আপনি যদি এখানে চেক বক্সে যদি টিকটা দিয়ে রাখেন, তাহলে এখানে চেক বক্স থেকে টিকটা যদি উঠাই দেন, তাহলে একজন কাস্টমার যে কয়টা প্রোডাক্ট চাইবে, সে 2টো চাক, 5টা চাক, 10টা চাক, সে যতটা প্রোডাক্ট চাইবে ততটা প্রোডাক্ট সে পারচেস করতে পারবে, অর্ডার করতে পারবে, কিনে নিয়ে যেতে পারবে। আর আপনি যদি চান যে এমন কোনো প্রোডাক্ট আপনি যদি চান যে একজন কাস্টমার একটা প্রোডাক্টের বেশি কেউ যাতে কিনতে না পারে, অথবা এই কাস্টমার সবগুলো প্রোডাক্ট কিনে যাতে স্টক না করতে পারে, কারণ স্টক করলে কি হবে, আপনি বিপদে পড়বেন। এমন কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে, সব প্রোডাক্ট না, এমন কিছু প্রোডাক্ট আছে হয়তো সে সব প্রোডাক্ট কিনে ফেলে মার্কেটে স্টক আনেবল করে দেবে, মার্কেট শর্ট দেখায়, সে পরে আপনার প্রোডাক্টটাই সে পরে বেশি দামে বিক্রি করবে, বেশি দামে বিক্রি করলে আপনার কোম্পানির বদনাম হবে। কথা বুঝতে পারছি? তো আমরা আপাতত আনলিমিটেডই রাখবো, কারণ আমরা তো আমাদের প্রোডাক্ট তো আর উৎপাদন করতেছি না, আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে আনার পর আর ওই রকম প্রোডাক্ট আমাদের এখানে নাইও এখন। লো স্টকটা আলাদা একটা বিষয়। লো স্টকটা আপনি স্টক যত দিবেন, যত সেল হবে, ওটা থেকে যখন 2টার ভিতরে আসবে, আমি যেহেতু এখানে আইডেন্টিফাই করে দিছি যে যখনই দুইটার আসবে, সেল হতে যখন 2টা আসবে তখন সে অ্যালার্ট করবে, মেসেজ দিবে, মেইল দেবে যে তোমার স্টক কমে গেছে, তোমার স্টক এখন 2টা আছে, তোমার স্টক লো, তুমি স্টক বাড়াও। ওইটার সাথে এটার কোনো কি নাই, সম্পর্ক নাই। একটার বেশি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনতে পারবে না, আনলিমিটেড। আচ্ছা, এরপরে
না, এর বেশি অর্ডার করা যাবে না বলতে ওখানে তো ওই আমি দেখাইছি না গ্রামে কিলোতে কিছু প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখানে এখানে ওরা আপনার প্রোডাক্ট 5 কেজি একটা লিমিট করে রাখতে পারে, অথবা কোরিয়ারের উপর ডিপেন্ড করে ওদের ট্রান্সপোর্ট, যে এই ট্রান্সপোর্টে এই প্রোডাক্টটা 5 কেজির বেশি ওরা ডেলিভারি দেবে না। এর বেশি ডেলিভারি দিলে ওদের প্রবলেম আছে, বা এর বেশি আপনি কেন নেবেন, আপনার কেন চাহিদা। এটা কিন্তু একটা কাস্টমার যখন প্রোডাক্ট কেনে, এগুলা অনলাইন কিন্তু আবার সার্ভে হয়, অডিট হয়। অডিট হওয়ার পরে এই কাস্টমার কেন এত এই প্রোডাক্টটা কেন এত বেশিবার কিনলো, আর তখন ওই কাস্টমারের উপর এবং ওই কোম্পানির উপর একটা ইফেক্ট আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওরা ওরা লিমিট করে দেয়। হ্যাঁ, লিমিট করে দেয়, ওই যে একই আইটেম আপনি 5টা নিতে পারবেন, 3টা নিতে পারবেন, এরকম লিমিট করে দেয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখেন শিপিংয়ে কি আছে, ওয়েট আছে। এই যে আপনি কতটুকু পর্যন্ত আপনি শিপিং করবেন। হ্যাঁ, আপনি কত কেজি, এই দেখেন আপু আপনি যে বলছেন কত কেজি পর্যন্ত। ধরেন আমি চাচ্ছি যে আমার এখান থেকে আমি 5 কেজির উপরে, মানে 5000 গ্রামের উপরে, সরি 5 কেজির উপরে আমি শিপিং দেব না, ঠিক আছে। তারপর হচ্ছে ডাইমেনশনটা কি, কে বলতে পারবেন, হাত তোলেন। ডাইমেনশন আমি বলে দিয়েছিলাম ওই দিন, কেউ পারি না। ডাইমেনশন বলে দিয়েছিলাম ওই দিন মেঘলাকে ধরছিলাম ডাইমেনশনের ব্যাপারে, মেঘলার মনে আছে? মিটারের কথা বলছিলাম ওই দিন, কাকে কি প্রশ্ন করতেছি সব আমার মনে আছে। মিটার কথা বলছি না, কাপড়ের কথা একটা গল্প বলছি না ওই দিন। মেজারমেন্ট, রাইট, দৈর্ঘ্য প্রস্থ। ডাইমেনশন মানে মেজারমেন্ট। ওই দিন মেঘলাকে জিজ্ঞেস করেছিলাম যে 1 মিটার সমান কত ইঞ্চি। কাপড় কিভাবে কেনে, কিভাবে বিক্রি করে, 39 দশমিক মনে আছে, যাক 37 ইঞ্চি। আর 1 গজ সমান কত ইঞ্চি, ওরে জিজ্ঞেস করতেছি, দাঁড়ান না। ইয়ে কত ইঞ্চি 1 গজ, শিওর? 1 গিরা সমান কত ইঞ্চি বলেন তো? 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 গিরা সমান 2 ইঞ্চি। আচ্ছা যাই হোক, আমি তো কাপড়ের সাথে নাই। ওটা একটু নেটে সার্চ দিয়ে বের করে দেখতে বলছিলাম, গত ক্লাসে বলছি, আজকে আবার বলতেছি। সব কিছু বলে দিলে আপনারা তো শিখে যাবেন, সব কিছু বলা যাবে না, কিছু জিনিস নিজেরা নেটে সার্চ করে বের করবেন। আচ্ছা, এরপরে তাহলে ডাইমেনশনের এখানে আমরা কি করতে পারবো, আমি কোন ধরনের প্রোডাক্ট এখানে সেল করব। আমি কি কাপড় সেল করব, না গ্রোসারি আইটেম সেল করব, যেমন চাল ডাল তেল নুন, তারপর লিটার কেজি। ধরেন আপনি দুধ সেল করতে হবে, আপনার 5টা গরু আছে, আপনি অনলাইনে দুধ সেল করেন, প্রবলেম কি, লিটার সেল করেন, ঠিক আছে। প্রিজারভেটিভ করলে নষ্ট হবে না, কোনো নষ্ট হবে না। তারপর আপনার মনে করেন হাঁস মোরগ আছে, কত কেজি একটা মুরগি হইতে পারে, একটা হাঁস কত ওয়েট হইতে পারে, আপনি এখানে রাখতে পারেন যে এত থেকে এতর ভিতরে থাকে। মনে করেন শর্মিয়াপুর কি আছে, হাঁস আছে, উনি হাঁস পালন করেন। তো এখন মনে করেন ওনার একটা হাঁসের ওজন কত হতে পারে, ধরুন 2.5 থেকে কত হতে পারে, 3, মানে এর ভিতরে থাকবে, নিয়ার অ্যাবাউট এর ভিতরে, বা উনি লিখে দিতে পারে যে 2.5 থেকে 3 কেজির ভিতরে নিয়ার অ্যাবাউট, ঠিক আছে, কাছাকাছি বা কম হতে পারে। কিন্তু কাস্টমার যখন অর্ডার করবে, কাস্টমারকে আপনি অবশ্যই ওয়েট দিয়ে তাকে বলে দিতে হবে যে তুমি যেটা অর্ডার করছো বা যে কালারটা অর্ডার করছো সেই কালারটা আমি মাপ দিছি, এটা একটু 2 কেজি 500 বা 700 গ্রাম হয়ে গেছে, হ্যাঁ তোমার জন্য এটা পাঠিয়ে দিছি, এটা এত রেট আসছে। আমরা নিয়ার অ্যাবাউট জাস্ট একটা সিস্টেম করে রাখবো, ঠিক আছে, যে এটা থেকে এতর ভিতরে হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ডাইমেনশন। যদি আপনি কাপড় যদি আপনি কাপড় বিক্রি করেন, আমি আপনাকে বলি, অনেকে দেখবেন বিছানার চাদর বিক্রি করে, কাভার বিক্রি করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার শার্ট জামা বিক্রি করে, এখানে কিন্তু ডাইমেনশনটা লাগে, ঠিক আছে। তো তখন আপনি একটা ব্যাগ বিক্রি করবেন, একটা ব্যাগ, লেডিস ব্যাগ,
বা ধরেন একটা স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ঠিক আছে, পার্স। তো তখন এটার অনেক সময় কি হয়, এটার ওয়াইড হাইট জানতে চায় অনেকে। যেমন আমরা আমরা যে পার্সটা ব্যবহার করি, ধরেন এই পার্স থেকে আমার মোবাইলটা ঢুকবে কিনা, ঠিক আছে। অনেকে তার মোবাইল অনুযায়ী জানতে চায় যে আমার মোবাইলটা হচ্ছে টোটাল 6.5 ইঞ্চি, তাহলে আমার ব্যাগটা লাগবে 7 ইঞ্চির মতো, তাই না? বা 6.5 ইঞ্চি অ্যাভেলেবেল হলো, মোবাইলটা ঢুকবে। অনেক সময় মোবাইল পার্সে এরকমটা রাখে, ঠিক আছে। তো এখানে ডাইমেনশনের এখানে আপনারা লেন্থ রাখতে পারবেন, যে লেন্থগুলো কেমন রাখবেন, ঠিক আছে, এটা আপনারা রাখতে পারবেন। আর হচ্ছে এটা লেন্থ, ওয়াইড, হাইট এটা রাখতে পারবেন। তারপর হচ্ছে শিপিং ক্লাসগুলোও রাখতে পারবেন, কেমন শিপিং ক্লাসগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, আমরা আরেকটা জিনিস দেখছি না, কি জানি, কোথায় জানি, না না, ওই যে ওই দিন দেখলাম না, কেজি, মিটার, সেন্টিমিটার, ওটা দেখাচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাকে আমরা কেজিতে রাখবো না মিলিমিটার রাখবো, সেটিংয়ে রাখবো। আচ্ছা, এখানে জাস্ট আমরা লেংথ ওয়াইড হাইট। আচ্ছা, এরপর হচ্ছে শিপিং ক্লাস আছে, এরপর হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। আপনি যদি কোনো প্রোডাক্টকে লিঙ্ক করে দিতে চান, লিঙ্ক করতে পারবে। এখানে লিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে আপসেল আর একটা হচ্ছে ক্রস সেল। এই আপসেল ক্রস সেল নিয়ে একটা সুন্দর জিনিস আছে, আপসেল কি ক্রস সেল কি, ঠিক আছে। হ্যাঁ, আপসেল কি ক্রস সেল কি শুধু জেনে রাখেন, আপসেল কি ক্রস সেল কি। তো ক্রস সেল, আমি আপসেলটা পরে বলবো, ক্রস সেলটা একটু বলি। যেমন ধরেন ক্রস সেলটা এরকম মনে হয়, যেমন ধরেন কোনো একটা কি মানে কি, এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখানে, হ্যাঁ হ্যাঁ, দেখেন, হ্যাঁ, করছেন না এরপরটা? আচ্ছা, আপসেল ক্রপ সেলটা শুধু জেনে রাখেন, এটা পরে বলবো। তবে আপসেল এবং ক্রপ সেলের ভিতরে এরকমটা হয়, আমি একটু বলি। ধরেন ধরেন আপনি কোনো একটা মোবাইল কিনতে গেলেন, ঠিক আছে। এখন আপনি কোনো একটা মোবাইল কিনতে গেলেন কোনো একটা দোকানে, যাওয়ার পর আপনি দোকানদারকে বললেন যে ভাই আমাকে A13 বা A14 স্যামসাং দাও, বা A15 বর্তমান যেটা চলতেছে A15, ওটা দাও, আমি ওটা কিনব। অথবা আপনি A13 কিনতে গেছেন, আপনাকে দোকানদার বললো যে আপু আপনার বাজেট কত আছে, ঠিক আছে, আপনার বাজেট কত আছে। তখন ধরেন A13 ধরেন হয়তো 25,000 বা 26,000, A15 ধরেন 30,000 31,000 চলতেছে, ঠিক আছে, মার্কেটে। তো এখন দোকানদার আপনাকে বললো যে আপু আপনি একটা কাজ করেন, আপনি A13 না নিয়ে A15টা নিতে পারেন। A13-এ এরকম এরকম ফ্যাসিলিটিস আছে, A15-এ এর চেয়ে একটু বেশি ফ্যাসিলিটিস আছে, বাট আপনার বাজেটটা যদি 2,000 টাকা বাড়ান বা 1,000 টাকা বাড়ান, আপনি একটু আপডেট একটা মোবাইল নিতে পারবেন, একটা ভালো মানের মোবাইল নিতে পারবেন আপনি। এটা হচ্ছে আপসেল, ঠিক আছে। মানে সেল থেকে একটু বাইরে গিয়ে আপসেল করা। আপনি চাইছেন একটা প্রোডাক্ট, সে আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখায়া, মানে ওই রকম আরেকটা প্রোডাক্ট আরেকটু ভালো মানের দেখায়া, সে কী করলো আপনাকে সেল করে দেবে। আর ক্রস সেল হলো এরকম যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, একটা মোবাইল কিনলেন, মোবাইল কেনার পর সে আপনাকে কি কি অফার করে, একটা কি লাগান, একটা প্রোটেক্টিভ গ্লাস লাগান, সে আপনাকে অফার করেন আপু একটা হেডফোন নিয়ে যান, ঠিক আছে। মানে এটা হচ্ছে ক্রস সেল। কথা বুঝতে পারছি যে একটা মোবাইল কিনছেন, মোবাইলের সাথে কিছু জিনিস লাগে, সে জিনিসগুলো সে আপনাকে অফার করে, যে আপু হেডফোন নিলে খুব ভালো লাগবে, এই একটা প্রোটেক্টিভ লাগাইলে আপনার মোবাইলটা ভাঙবে না, পড়লেও ভাঙবে না, ঠিক আছে, বা পানি ঢুকবে না, বা একটা কাভার নেন, একটা কাভার লাগান, এটা হচ্ছে ক্রস সেল। হ্যাঁ, যে এটার সাথে আরও কিছু সেল করে দেবে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে না, আরেকটা ফ্রি হচ্ছে একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রিবিউটটা হলো কি,
অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা হলো কোনো ম্যাটেরিয়াল বা কোনো প্রোডাক্টের ব্র্যান্ড। মূলত ব্র্যান্ড কেমন হয়, কালার থাকবে, সাইজ থাকবে, লেন্থ থাকবে, ঠিক আছে। তো অ্যাট্রিবিউটটা এখন আপনারা বুঝবেন না, আমি যখন অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো তৈরি করব, মানে অ্যাট্রিবিউট হচ্ছে ভ্যালু, যে কালার থাকবে। দেখবেন আমরা যদি একটু ইয়েতে যাই, আমি আপনাদেরকে একটু অ্যামাজনে যাই, অ্যামাজনে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই অ্যাট্রিবিউট কীভাবে বুঝবেন। ওমা, অ্যামাজন আবার এটা থাকছে কেন? আপনার অ্যামাজন ঢুকতেছে, আচ্ছা আমি এখানে ঢুকেই দেখি। মেঘলা, এই নেট আসছে কত এমবিপিএস চেক করছেন? বাসায় চেক করছেন? আপলোড স্পিড কত, ডাউনলোড স্পিড কত দেখছেন? এভাবে এভাবে আপনারটা আলাদা করে দিছে না? এটা ল্যান কানেকশন, এটা হচ্ছে ল্যান। এটাকে কি বলা হয়? ল্যান কানেকশন, ঠিক আছে। সরাসরি পিসিতে নিয়ে নিছি, কারণ কারণ স্পিড যাতে ফল না করে, ঠিক আছে। আর হচ্ছে যদি ওয়্যারলেস কানেক্ট করেন, যদি, আরে আমি কথা বলতেছি না, এখন কথা বলি না। আর যদি ওয়্যার ছাড়া কানেকশন করেন তাহলে ওয়্যারলেস কানেকশন, মানে ওয়াইফাই কানেকশন, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ড কানেকশন, আমার মতো না, ল্যান্ড কানেকশন দিচ্ছে। কি লেখা খাঁচা বানাবেন? ওটা কি বলে এটা কথা? কেন আপনাকে অনু দেয়নি? হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স কোনো অনু দিছে? এরকম কোনো অনু মেশিন দিছে? মেশিন ডুপ্লেক্স মেশিন দিছে, এলইডি জ্বলে, টিজে বক্স দিছে, এরকম কালো বক্স, ছোট একটা বক্স। তা আপনার কি দিছে? আপনার তো ঠকাইছে তাই। আচ্ছা আমি একটু অ্যামাজনে যাই। আচ্ছা আমি ওনাকে দেখাই, এ দেখেন, এই দেখেন, বুঝছি, দেখি এখানে দেখায় কিনা, দেখি যান। আপনি আপনি ফাইবার কোর কত জানেন? ওকে জিজ্ঞেস করবেন কি 2 কোর আসছে, ওকে জিজ্ঞেস করবেন কি 2 কোরের ফাইবার দিছে না 4 কোরের ফাইবার দিছে, হিসাব আছে। এই কেবলটাকে ক্যাট 6 দিছে না ক্যাট 7 দিছে, অনেক কিছু জানতে হবে ভাই। ব্রেন মাথাটাকে একটু খাটে, জানবে, এখন জানবে, এখন আমি বলতেছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, খেয়েও আসেননি এই জন্য। এই যে দেখেন, এটার নাম হচ্ছে টিজে বক্স, এরকম একটা বক্স দেবে। এটাকে কি করে, এটাকে ফাইবার জোড়া দেয়, ফাইবার জোড়া দিয়ে কনভার্ট করে বের করে, বুঝছেন। এখানে এটা হচ্ছে বক্স, টিজে বক্স। আর ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স কেমন হয় দেখেন তো, এইটাই তো জিজ্ঞেস করছি। ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল অ্যাডার, হাফ অ্যাডার দেখেন। আর ভাই চিনে যান, কই এরকম একটা মেশিন দেবে, কই এখানে দেখাচ্ছে না কেন? ছোটও থাকতে পারে, বড়ও থাকতে, ওরা অনু বলে আর কি। এরকম, ওই তো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটুক এরটুক, হ্যাঁ অনু দিছে, বুঝছি, ঠিক আছে। ও ফাইবার থেকে কনভার্ট করে আপনার ইয়েতে বের করা, অপটিক্যাল থেকে কনভার্ট করে আপনার কেবলে দেওয়ার জন্য আর কি, ক্যাট 6 বা ক্যাট 7-এ দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা বিরতি দিচ্ছি, দাঁড়ান একটু টানা যাই। আচ্ছা আমরা কোথায় আসছি? অ্যামাজনে আসছি। দেখেন আমরা অ্যামাজনে আসার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। অ্যামাজনে এখানে আসার পর আমি সার্চে যাচ্ছি, সার্চ থেকে আমি শুধু ওয়াচ দেখাই, ওয়াচ। অ্যাট্রিবিউটের কথা বললাম না, অ্যাট্রিবিউট, কালার, সাইজ, মানে একই মানের ঘড়ি কিন্তু ডিফারেন্ট কালার, ঠিক আছে। আবার একটু রেটও হয়তো এদিক সেদিক বেশ কম হতে পারে। একই মানের শার্ট, কালার ডিফারেন্ট, তাই না? আছে না এরকম? এরকম আমরা অনেক সময় দেখি, কালার ডিফারেন্ট, তারপর সাইজে ডিফারেন্ট, ঠিক আছে। একই মানের ঘড়ি, সাইজে ডিফারেন্ট আছে, কালার ডিফারেন্ট আছে, হয়তো একটু রেটও এর বেশ কম হতে পারে। কিরকম? আমি একটু ওয়াচ দেখাই, WATCH, ওয়াচ। জাস্ট ওয়াচে গেলাম, ওয়াচে যাওয়ার পর ধরেন আমি এই ওয়াচটার উপর ক্লিক করলাম, ওয়াচটা আসলো,
ওয়াচটা আসার পর এখানে দেখেন, এখানে দুটো, এখানে দেখেন তো আপনাদেরকে দেখাই, কই এখানে দেখাচ্ছে না কেন, ওই আছে ওয়াচ, এটা তো দেখতেছি না। আচ্ছা এটা না, একটু ব্যাকে যাই, ওয়াচ ওয়াচ এটাতে দেখি। আচ্ছা এখানে দেখেন, এখানে দেখেন এই যে ওয়াচ, একটা ওয়াচ দেখাচ্ছি, ওয়াচটা দেখেন আসার পর এখানে প্রথমে ওয়াচের টাইটেল আছে, ওয়াচটা এরকম সেল হয়েছে, রেটিং আছে, এই যে এটা হচ্ছে রেটিং, কেমন, এই যে রেটিং আছে। এখন দেখেন অ্যাট্রিবিউটটা কিসের উপর ডিপেন্ড করে, মানে অ্যাট্রিবিউট জিনিসটা কি, ঠিক আছে। অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে দেখেন এখানে প্রথমে যখন আমি এটার উপর যখন আমি মাউসের কার্সরটা রাখতেছি তখন কি দেখাচ্ছে, কালারে কি দেখাচ্ছে দেখেন তো, ব্ল্যাক অ্যান্ড গোল্ড, মানে বেল্ট হচ্ছে ব্ল্যাক আর তার ইয়েটা হচ্ছে কি গোল্ড, মানে মূল ঘড়িটা হচ্ছে গোল্ড আর ইয়েটা হচ্ছে কি ব্ল্যাক। হ্যাঁ, আর এরপরে দেখেন এটা কি দেখাচ্ছে, ব্ল্যাক সিলভার, দেখেন তো কালার চেঞ্জ হচ্ছে না কালার, দেখেন তো। এরপরে এটা দেখেন ব্রাউন গোল্ড, এটা দেখেন গ্রিন গোল্ড, এটা দেখেন নেভি গোল্ড। এখন এটার সাথে প্রাইস কি চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জ হয়, দেখেন এটা হচ্ছে কত প্রাইস, $16, $16.30, এটা হচ্ছে 16 না, তার মানে প্রাইস চেঞ্জ হয়নি, প্রাইস ওরা একই রাখছে। আপনি চাইলে প্রাইসও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কালারের সাথে একটু প্রাইস বেশি কমও হতে পারে, যে কালারটা একটু বেশি চলে, যে কালারটা মানুষ অ্যাভেলেবেল নেয় সেই কালারে একটু প্রাইস $1 $2 বাড়ায়ও দিতে পারেন, কোনো প্রবলেম। এটাই হচ্ছে অ্যাট্রিবিউট, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, বিষয়টা বুঝতে পারছি। এরপর হচ্ছে অ্যাডভান্স অ্যাট্রিবিউট। আচ্ছা অ্যাট্রিবিউটের এখানে তাইলে কি কি পাবেন, এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাডজাস্টিং করতে পারবেন, এখানে কালার নেম দিতে পারবেন, অ্যাট্রিবিউট যতগুলো আছে, কই একটু যাই, হ্যাঁ এখানে নেম, এখানে আপনি কালার নেম দিতে পারবেন, সাইজ দিতে পারবেন, এখানে ভ্যালু অ্যাড করতে পারবেন। তো এটা আমরা এখনো অ্যাড করিনি, আমরা অ্যাড যখন করব তখন দেখাবো। এরপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে কি আছে, পারচেস নোট দিতে পারেন, একটা পারচেস নোট, মানে এটা কাকে দিবেন, কোনো কাস্টমার যখন প্রোডাক্টটা কিনবে তার জন্য দেবেন, যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আপনি এরকম একটা নোট দিয়ে এখানে রাখতে পারেন, বা ওয়েলকাম বা থ্যাংক ইউ দিতে পারেন। হ্যাঁ এটাই সুন্দর, থ্যাংকস, থ্যাংকস THANKS, থ্যাংকস ফর ইউর অর্ডার্স, ODER, ঠিক আছে, থ্যাংকস ফর ইউর অর্ডার বা অর্ডার্স লিখতে পারেন। এরপরে মেনু অর্ডার, মেনু কয়টা অর্ডার করতে পারবে, ঠিক আছে, সে কি একটা অর্ডার করতে পারবে না, এই জায়গায় আসলে সে কয়টা অর্ডার করতে পারবে, কি একটা অর্ডার করতে পারবে না দুইটা অর্ডার করতে পারবে, ঠিক আছে, কয়টা মেনু সে অর্ডার করতে পারবে, কয় কালারের কয়টা, হ্যাঁ অর্ডার ভুলেছে, আচ্ছা অর্ডারস হয়নি, ও অর্ডার অর্ডার, ও আচ্ছা অর্ডার, হ্যাঁ ORDE, আচ্ছা। এরপরে মেনু অর্ডার, সে কয়টা মেনু অর্ডার করতে পারবে এখানে, ঠিক আছে না, ধরেন একটা প্রোডাক্টের আন্ডারে 4টা 5টা মেনু হতে পারে, তো সে কয়টা, প্রত্যেক কালারের সে কি নিতে পারবে না একটা নিতে পারবে, আপনি যদি চান যে সে একটা নেবে একটা, যদি চান যে 4 কালারের থাকলে 4টা নিতে পারবে, কোনো প্রবলেম নাই, আপনি যেমন দেন, ঠিক আছে, আপনার মেনু অনুযায়ী যেমন রাখবেন। এরপর হচ্ছে অ্যানাবল রিভিউ, আপনি কি এই প্রোডাক্টের উপর রিভিউ নিতে চান, রিভিউ মানে কি, প্রোডাক্টটা অসাম, প্রোডাক্টটা সেরাম, প্রোডাক্টটা মানে খাইলে খিদা লাগে না, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই নিতে চান, তাহলে অবশ্যই অ্যানাবল করবেন, ঠিক আছে, আপনি যদি রিভিউ নিতে চান অ্যানাবল রাখবেন। এরপর গেট মোর অপশন, এখানে অনেকগুলো অপশন আছে, রিকমেন্ডেড এক্সটেনশন, এগুলো যদি লাগে আমরা পরে বাড়াবো, এখানে ম্যান মিক্স আছে, অ্যাডিশনাল ভ্যারিয়েশন ইমেজ আছে, অন পেজ চেক আউট আছে, নেম আওয়ার প্রাইস আছে, ঠিক আছে, এগুলো আমাদের এখন প্রয়োজন হবে না, জাস্ট আমি যতটুকু দেখাইছি অতটুকু জাস্ট আপনারা মনে রাখলেই হবে, অতটুকু দেখলেই হবে, ঠিক আছে। এবার আসেন এরপরে কি আছে, তো এই জিনিসগুলো আমরা সবগুলো আমরা যখন ঠিক হয়ে যাবে সবগুলো যখন আমরা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এবার আমরা একটু রাইট সেটে আসবো, রাইট সেটে আসার পর এখানে আমরা যাব, দেখেন পাবলিশড আছে, পাবলিশডে কি আছে,
আপনি পাবলিশ স্ট্যাটাস, ভিজিবিলিটি কেমন থাকবে, ভিজিবিলিটি অন থাকবে না, পাবলিক থাকবে না, হিডেন থাকবে। ওই যে আমরা ফেসবুকে অনেক সময় পোস্ট করি না, অনলি মি দিয়ে রাখি যে কেউ যাতে না দেখে। আবার ইউটিউবে আমরা অনেক সময় ভিডিও আপলোড করি, প্রাইভেট করে রাখি, তো ভিজিবিলিটি হাইড করে রাখি। তো ভিজিবিলিটি কেমন থাকবে, পাবলিক থাকবে না হাইড থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক সময় কী হয়, আমরা প্রোডাক্ট অনেক সময় আপলোড করে আমরা খেয়াল রাখি না, আমাদের প্রোডাক্ট হাইড হয়ে যায়, তখন এই ভিজিবিলিটিতে এসে এডিটে যেতে হয়, এডিট থেকে এখানে পাবলিক করে দিতে হয়, প্রাইভেট করে দিতে পারবেন, পাবলিক করে দিতে পারবেন, পাসওয়ার্ড প্রটেক্টেড করে দিতে পারবেন, যে কেউ পাসওয়ার্ড না জানলে সে দেখতে পাবে না। বুঝছি বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা ভিজিবিলিটি পাবলিক করে রাখি। আমরা কোনো প্রোডাক্ট যখন পোস্ট করব, পোস্ট করার সাথে সাথে যেন যে কোনো কাস্টমার দেখতে পারে। আপনি যদি প্রাইভেট করে রাখতে চান প্রাইভেট করে রাখতে পারেন, আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন, পাসওয়ার্ড জেনারেট করে ওকে দিবেন, ওকে দিলে সেই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, কেউ যদি যাকে পাসওয়ার্ড দেবেন সে ছাড়া আর কেউ দেখবে না। বুঝতে পারছি? ওই যে আমরা ফাইল শেয়ার করি না, মনে আছে গুগল ড্রাইভ থেকে ফাইল শেয়ার করি না, হ্যাঁ গুগল ডক্স, হ্যাঁ ওরকম আর কি। আচ্ছা, তো আমি পাবলিক করে রাখতেছি। এরপর একটু নিচের দিকে আসেন, এটা হচ্ছে আমাদের আপডেট। এরপর হচ্ছে মুভ টু ট্র্যাশ। আপনি যদি মুভ টু ট্র্যাশ করে দেন, যে এই প্রোডাক্টটা আপনি রাখতে পারতেছেন না, রাখতে চান না, আপনি ডিলিট করে দিবেন, তাহলে মুভ টু ট্র্যাশ করে দিতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আপনি কি দেবেন, যে প্রোডাক্টের ইমেজটা আপনি দেখাতে চান, ফার্স্ট অফ অল এই প্রোডাক্টের ইমেজটা আমরা দেখাতে চাই, এটাকে আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে দিলাম। আর এই প্রোডাক্টের আরও ভ্যারিয়েশন যদি থাকে, সেগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি ওঠানো থাকবে, বিভিন্ন ধরনের থাকবে, সেগুলোকে আপনি গ্যালারিতে অ্যাড করবেন। এটা হচ্ছে গ্যালারি ইমেজ, থাকুক না সমস্যা নেই, গ্যালারি ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্যালারি ইমেজ থাকলো। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা এখনো অ্যাড করিনি। প্রোডাক্ট ক্যাটাগরিতে কি আছে জানি, কই জানি, হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরিতে এখন প্রোডাক্ট ক্যাটাগরি কি হয়ে আছে, আনক্যাটাগরিজ। যেহেতু আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যাড করিনি, সেহেতু এখন প্রোডাক্ট ক্যাটাগরিজ দেখাবে না। এরপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। প্রোডাক্ট ট্যাগ কি দিবেন, এই প্রোডাক্টটা কি নাম, ধরেন মেকআপ বক্স এরকম দিতে পারেন, ধরেন মেকআপ, ধরেন এন্টার প্রেস করেন, এই দেখেন এখানে নিচে অ্যাড হয়ে গেছে, দেখেন মেকআপ। এরপরে শুধু বক্স দিয়ে অ্যাড করেন, BOX বক্স। অবশ্যই এই ট্যাগগুলো ছোট হাতে দিবেন। এই ট্যাগগুলো কেন আমরা ব্যবহার করব, যে যাতে গুগলে কেউ এসে মেকআপ বক্স লিখে সার্চ করে, হ্যাঁ আমার প্রোডাক্টটা যাতে গুগলে সার্চে দেখায়, বুঝছি। আমার প্রোডাক্টটা যাতে কি গুগলে কেউ এসে গুগলে যদি মেকআপ বক্স নামে সার্চ করে, লিপস্টিক নামে সার্চ করে, টি শার্ট নামে সার্চ করে, শার্ট নামে সার্চ করে, ফুল শার্ট নামে সার্চ করে, যাতে কি গুগলে এসে আমার প্রোডাক্টটা সার্চে দেখায়, গুগল সার্চে দেখায়। এই জন্য ট্যাগ আপনি চাইলে ট্যাগগুলো অ্যাড করতে পারেন, আর ট্যাগগুলো অবশ্যই অ্যাড করা উচিত। এরপরে গ্যালারি গেল, এই গেল সেই গেল, মোটামুটি আমাদের টোটাল একটা প্রোডাক্ট কীভাবে পোস্ট করবেন, কি কি অ্যাড করবেন, সব বিষয় নিয়ে আলোচনা করলাম এবং সব কিছু নিয়ে আমরা দেখলাম। দেখার পরে এবার আমাদের কাজ হলো কি করব, আপডেট করব অথবা পাবলিশ করবেন। কি করবেন, হয় আপডেট লেখা থাকবে, নয় পাবলিশ লেখা থাকবে। যেহেতু আমরা এডিট করতেছি, এই প্রোডাক্টটা আগে পোস্ট ছিল, এখন এটাকে এডিট করে ঠিক করে দিচ্ছি, এই জন্য আমার আপডেট আসছে। আপনারা যদি নতুন কোনো প্রোডাক্ট পোস্ট করবেন তখন এখানে পোস্ট আসবে, আর যদি আপডেট থাকে আপডেট, কোনো প্রবলেম নাই। জাস্ট আপডেটে ক্লিক করবেন, আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর এবার আমি আমার ফ্রন্ট এন্ডে আসলাম, ফ্রন্ট এন্ড থেকে রিলোড করলাম। রিলোড করার পর এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ওনার সেল প্রাইস ছিল, এখানে সেল নামের একটা লেখা ছিল, এখানে এই সেলটাও চলে গেছে। এখন ওনার 3000 টাকা এটা রেগুলার প্রাইস হয়ে গেছে। মেকআপ বক্স হয়ে গেছে, আনক্যাটাগরিজ আছে। এখানে আমরা যদি প্রোডাক্টটার উপর ক্লিক করি, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দেন নাই না, আচ্ছা আমি একটু শর্ট ডেসক্রিপশন অ্যাড করি। শর্ট ডেসক্রিপশন কই, এটা দেখাচ্ছে না কেন, দেখানোর তো কথা। আচ্ছা আমরা একটু এখানে, হ্যাঁ এখানে দেখাচ্ছে, হ্যাঁ এই তো এখানে দেখাচ্ছে মেকআপ বক্স এত টাকা, এটা একটা শর্ট ডেসক্রিপশন দেখাচ্ছে। স্টক কয়টা আছে, 20টা স্টকে আছে। SKU কি আছে, MUB SKU 200 হাইপেন বা /20। ক্যাটাগরিজ আনক্যাটাগরিজ হয়ে আছে। ট্যাগ দিছি দেখেন, বক্স মেকআপ বক্স
তিনটা ট্যাগ অ্যাড করছি, সেই তিনটা ট্যাগও অ্যাড দেখাচ্ছে এবং এর ডিফারেন্ট দেখেন গ্যালারি ইমেজটাও আপনি চাইলে দেখতে পাবেন। এই দেখেন একদম বড় করে কালারগুলো দেখবেন আর সাজবেন বাসায় বসে বসে। সবাইকে একটা একটা দিয়ে দিব, সবাই বাসায় গিয়ে খালি সাজবেন, কোনো কাজ নাই। অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। দেখেন যদি কারো বার্থডে গিফট টিফট লাগে এটা দিয়ে দিব, নিয়ে যাবেন, ব্যাস অর্ডার করবেন এখান থেকে নিয়ে যাবেন, শিপিং ফ্রি। দেখেন ঠিক আছে, বুঝছি না বিষয়টা? আচ্ছা তাইলে তাইলে আমরা এই লেসনে কি শিখলাম, যে টোটাল একটা প্রোডাক্ট যখন আপনি প্রফেশনালি পোস্ট করবেন আপনার কি কি দিতে হবে, কি কি রাখতে হবে, কি কি আপনাকে জানতে হবে এবং কিভাবে করতে হবে, সব বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা নিলাম। এই সকল বিষয় যখনই থাকবে তখন আপনার প্রোডাক্টটা আপনি পোস্ট করবেন এবং তখনই প্রোডাক্টটা প্রফেশনাল পোস্ট হবে। ঠিক আছে, তাইলে প্রোডাক্ট পোস্টের বিষয়টা আমরা এখানে শেষ করলাম।